অস্থির হৃদয় যেন কোনো আগুনের গোলা এক মুহূর্ত শান্ত হতে পারছে না। প্রতিটি ভারী নিঃশ্বাসের সাথে অসীম উদ্বেগের আজ স্পষ্ট। হৃদয় এখন বিরাজমান এক অবক্ষেয় যন্ত্রণা, যেন শরীরের প্রতিটি অঙ্গে মুছো মুছো শিকল হয়ে উঠেছে। অরু এক স্থানে কিছুতে স্থির হতে পারছে না, হাসপাস করছে। ওর পুরো চিত্ত হৃদয় বয়ে চলেছে এক অবর্ণীয় যন্ত্রণার স্রোত, যার তাড়নায় ছটফটি উঠছে কিছু সময় পর পর ওর ছোট দেহখানা। মাফিয়া বসের হাতের আঘাতপ্রাপ্ত স্থানটা এখন সফেদ ব্যান্ডেজে মোড়ানো। ব্যান্ডেজের নিচে টিস্যুতে সযত্নে ঢেকে রাখা স্থানটি ওরু নিজেই সতর্কভাবে হাতটি ব্যান্ডেজ করেছে। প্রথম অ্যান্টিসেপটিক লাগিয়েছে, তারপর প্রতিটি স্ট্রেচ টান দিয়ে আঘাতপ্রাপ্ত স্থানটি ঢেকে দিয়েছে। কিন্তু মাঝপথে বার কয়েক বাদ সেধেছে শেহজাদ। ব্যান্ডেজটা করার সময় অতিষ্ঠ ভঙ্গিতে বারবার শেহজাদ নিজের হাতটা অরুর মুখ থেকে সরাতে চেয়েছে। এতে করে ব্যান্ডেজটি নিজের স্থান থেকে বারবার সরে যাচ্ছিল। জোর জবরদস্তি করে অরু বহু কষ্টে হাতটা দৃঢ়ভাবে ধরে ব্যান্ডেজ করেছে। এখন সেই সফেদ ব্যান্ডেজে মোড়ানো হাতটা ক্ষণে ক্ষণে এদিক ওদিক বিজ্ঞের মতো নাড়িয়ে দেখছে অরু। সাথে নির্বিকারভাবে বিড়বিড় করে কিছু না কিছু তো বলে যাচ্ছে, যা আপাতত শুনতে পাচ্ছে না শেহজাদ। যখন তেজস্বী কন্যা তার প্রেম ভিলেনের হাতের বেগতিক অবস্থা দেখলো, তখন এক অস্বাভাবিক অনুভূতির তরঙ্গ সুকেশিনী সত্তার গভীর আশ্রয় পড়ল। অরুর মনে হয়েছিল কোনো নরপিশাচ তার মোমের মতো নরম হৃদয়টা জোরসে খামচে ধরেছে। শেহজাদের হাতের বিভৎস জখমের ব্যথা ম্লান হয়ে গিয়েছিল অরুর অন্তরের ব্যথার কাছে। ভালোবাসার মানুষটির এই সামান্যতম ব্যথা অরুর কাছে এক অপ্রতিরোধ দুর্দশা হয়ে উঠেছিল। এই ক্ষুদ্রতম যন্ত্রণা সহ্য হলো না অরুর। সে যে বিরক্ত হয়ে ডিভানে গা এলিয়ে বসে আছে। মাফিয়া বসের চোখে এখন তীব্র অসন্তোষের ছাপ। আঘাতবৃদ্ধ হাতটি এখনো অরুর কপলে, অরুর অঙ্গভঙ্গি এখনো অবিচল এক জায়গাতে স্থির। শেহজাদ বার কয়েক নিজের হাতটা টেনে নিতে চেয়েছে, কিন্তু এক ভয়ে অরু কিছুতেই হাতটা ছাড়ছে না। এমনভাবে আগলে ধরে রেখেছে যেন ও হাতে কোনো সোনার খনির সন্ধান পেয়েছে, তাই এই অমূল্য রত্নকে রক্ষক হিসেবে নিয়োজিত করেছে নিজেকে। শেহজাদ বাঁকা চোখে চাইল অরুর পারে। মাথায় তার দেওয়া সোনালি রঙা ওড়নাটা এখনো জড়িয়ে আছে, যা হাতের কবজি অবধি ঢাকা। যদিও ওড়নার কারণে মুখমণ্ডলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও সে যাতে বেশ ভালো মতোই বুঝতে পারছে এখন তার ইউনিভার্সের মুখাবে এখন স্পষ্ট অস্থির মনোভাব। এমন ব্যথা এর আগে বহুবার সে যাতে পেয়েছে, যা ও অনুভব করেছে একাকী নিঃসঙ্গভাবে। কিন্তু অদ্ভুত কারবার হলো, তখন তার সেই সামান্যতম ব্যথা নিয়ে ছটফট করার মতো কেউ ছিল না। কারো কাঁধে মাথা রেখে কিছুটা প্রশান্তি অনুভব করার মতো কেউ ছিল না। একাকিত্বের অন্ধকারে মাফিয়া বস নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছিল, যেখানটার এক ফোঁটা দিয়েও কোনো কোণে আশার আভা প্রবেশ করতে পারত না। স্বপ্নের সব আলোক নিষিদ্ধ করে এক অব্যক্ত বেড়াজালে আবদ্ধ নির্মোহী নিঃস্বর্গে নিজেকে গুটিয়ে নিয়েছিল নিষ্ঠুর মাফিয়া বস। ঠিক যেমন একটি শীতল শিলার আড়ালে কোনো স্নিগ্ধ সঞ্চারের ছোঁয়া পৌঁছায় না, ঠিক তেমন যেখানটায় মাফিয়া বসের হৃদয়ে ভালোবাসা নামক কোনো সুপ্ত আবেগের অস্তিত্বই ছিল না। সে আবারও যখন তার হাতটা টেনে নিতে চাইল, তখন অরু আবারও শক্ত করে তার রেডিয়াস ও আলনা অস্থি দ্বারা গঠিত কুনোয়ের নিচের বাহুটা শক্ত করে ধরে রাখলো, যেন একটুখানি ফাঁক ফোকর দিলেই পালিয়ে যাবে তার প্রেম ভিলেন, উড়ে যাবে তার শখের পাখি। তার প্রেমের খাঁচা থেকে এই অবস্থায় হয়েছে অরুর। সে যা দীর্ঘশ্বাস ফেললো। অরুর বাচ্চা ছিল বাচন। এতক্ষণ যাবৎ এক জায়গায় খুঁটির মতো বসে থাকতে থাকতে ঘাটটাও ব্যথা হয়ে গেছে। শরীরের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে সে যা ঘাটটা এদিক ওদিক কয়েকবার মট করে শব্দ করে ঘুরল। অতঃপর আচমকায় অরুর কর্ণের পিনা বরাবর মুখটা এগিয়ে নিয়ে হিসিয়ে পড়ল। এত সেবা না করে যদি কাঁটা জায়গাটায় কয়েকটা চুমু খেতি, তাহলে হয়তো এতক্ষণে ব্যথা সেরে যেত। সে তার বলা কথাটা অরুর কান অব্দি পৌঁছালো না, কারণ তার মনোযোগ পুরোপুরি হাতের দিকে নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর অরুর মনে হলো শেহজাদ তার উদ্দেশ্যে কিছু বলেছে হয়তো।
ও শুনতে পায়নি। তাই অরু নিজে আগাম ধারণায় নিশ্চিত হওয়ার লক্ষ্যে হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে শেষদের দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতেই শুধল। কিছু বললেন আপনি? অরুর মুখাবের কোনো উত্তেজনা কিংবা উৎকণ্ঠা ছিল না। স্বাভাবিকতায় প্রশ্নটা করলো ও, যা দেখে সে সুকুচকে তাকালো। এই মেয়ে সবটা শুনো না শোনার ভান কেন করছে সেটাই বুঝলো না শেহজাদ। সবসময় কাজের কথাগুলো এই মেয়ে শুনতে পায় না, কুকাজের কথা তো কিন্তু ঠিকই শুনতে পায়। শেহজাদ কিছুটা রুষ্ট হয়ে পড়ল। মেলোড্রামা বন্ধ কর। শেহজাদের ছোট্ট বাক্যটা অরুর কর্ণ ছাপিয়ে মস্তিষ্কে পৌঁছতে তড়াক করে ফ্রি উঁচিয়ে চাইল শেহজাদের পানে। প্রথমে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো, পরে সেই দৃষ্টি বিরক্তিতে পরিণত হলো। এতক্ষণ যাবৎ থাকাকালীন অরু একটা টুটা শব্দ অবধি উচ্চারণ করলো না, যেখানে শেহজাদ তার উপর এত বড় মিথ্যা অপবাদ কেন আরোপ করলো তা জানার জন্য অরু যুক্তির সাথে বলে, আমি কোনো নায়িকা নই যে মেলোড্রামা করব। অরু মুঠো থেকে নিজের হাতটা মুক্ত করে শেহজাদ ইচ্ছাকৃত খানিকটা ঠাট্টার ছলে বলে, নায়িকা না হলেও খলনায়িকার চেয়ে কোনো অংশে কম নস তুই। শেহজাদের নিন্দামূলক কথার পাছে সাপের ন্যায় ফুঁসে উঠল অরু। তার নামে এত বড় কুৎসা! দাঁত কিরমির করতে করতে শেহজাদের পানে চাইল। নিজের নামে এত বড় বদনাম অরু কিছুতেই মেনে নিবে না। অরুর ভেতরে স্নায়ুরা এখন উত্তাল হয়ে আন্দোলন শুরু করেছে। তাদের মুখ্য উদ্দেশ্য হলো এক দফা এক দাবি, যেভাবে হোক বন্ধ করতে হবে শেহজাদের গলাবাজে। দিন থেকে যেমন রাত হয়, আবার রাত পেরিয়ে যেমন দিন হয়, এই পালাক্রমের মধ্যে করে আচমকা অরু সেই তেজি দৃষ্টি শান্ত হয়ে এলো। সুহাসিনী সেই সুন্দর মুখশ্রী জুড়ে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। মিষ্টি হাসির স্মৃতির পাতায় অতীতের এক মজাদার ঘটনা মনে পড়তে অরু মুচকি হাসির রেখায় বুধ হয়ে এলো। ওর বাহ্যিকভাবে সেই হাসি প্রকাশ না করলেও ওর চোখে হাসির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। হঠাৎ ওরকে এভাবে হাসতে দেখে শেহজাদ খানিকটা অবাক হলো। চোখ ছোট ছোট করে তাকে বিরক্তির সাথে আবার প্রশ্ন করলাম, এভাবে জোকারের মতো হাসছিস কেন? অমনি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল অরুর। হাসি মাখা মুখ নিয়েই নিমিষেই অমাবস্যার কালো আধার নেমে এলো। ফের অপমানে অরুর মেজাজ আরো খিটখিটে হয়ে এলো। নিজের আত্মসম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে অরু শুকনো মুখবের সহিত জোরপূর্বক হেসে পড়ল। আসলে অতীতের একটা সুন্দর স্মৃতি মনে পড়েছে তো তাই। নিজের জবাব শেষ করে অরু ফের সচকিত হয়ে আগ্রহের সাথে করে বলে উঠল, অতীতটা শুনবেন? শেহজাদের উত্তর অপেক্ষা করল না অরু। তার আগেই নিজেই পক পক করতে করতে রচনার লম্বা প্যারা বলতে আরম্ভ করলো সে, যেন ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে জনগণের উদ্দেশ্যে। এক কুয়াশাচ্ছন্ন ভোরে চট্টগ্রামের হালি শহরের পিচ ঢালা রাস্তা দিয়ে একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল তার কাঙ্ক্ষিত গন্তব্যে। সেই দিনটি ছিল তার জীবনে এক বিশেষ দিন, কারণ সেদিন জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার তার বাবা তাকে নতুন সাইকেল উপহার দিয়েছিল। ছেলেটা ছিল গম্ভীর প্রকৃতির, কথা কম বলতো। যেখানে 10টা কথা বলা উচিত সেখানে সে বলতো 2টা। এই নিয়ে তার মায়ের কতই না, ছেলে এমন কেন, স্বাভাবিক নয় কেন, এমন এসব নিয়ে। সেদিন বাবার দেয়া সাইকেল পেয়ে ছেলেটার খুশি দেখে কে? সারা জীবন কারে করে চলাফেরা করা ছেলেটা জীবনে প্রথম সাইকেল সেদিনই চালিয়েছিল। তাই তো ভুলবশত সে ভেবেছিল যেন সাইকেল নয় বিমান চালাচ্ছে আকাশে, সাইকেল নয় টাইটানিক চালাচ্ছে গভীর সমুদ্রে। তাই তো সে সাইকেল এমনভাবে চালালো যে হঠাৎ করে ব্রেক ফেল করলো ইঞ্জিনহীন সাইকেলটি। ভুলক্রমে সাইকেলও তার বিশাল টাইটানিক জাহাজ নিয়ে ঢুকে পড়ে একটা খোলা মুরগির খামার নামক গভীর সমুদ্রে। ওখানে ঢুকেই সাইকেল নিয়ে ছেলেটা মুরগিদের সোনালি বিছানায় চিৎপটাং হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মুরগিরা চিৎকার করে ডানা ঝাপটাতে শুরু করলো। সহসা মুরগিদের উত্তেজিত হতে দেখে খামারে অবস্থানরত কর্মচারী দৌড়ে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। সেখানে এসে উনি দেখে, আহা কি সুন্দর, কি স্নিগ্ধ, মন মাতানো দৃশ্য।
সেটা বলে বোঝানোর মতো নহে। মুরগিদের রং বেরঙের সোনালি বিছানায় একটা ছেলে শুয়ে আছে। মুরগিদের মিষ্টান্নে জবু থবু হয়ে শুয়ে আছে এক কিশোর। তার সারা মুখশ্রীতে লেপ্টে আছে প্রাকৃতিক মেকআপ, আইশ্যাডো, লিপস্টিক, আরও অনেক কিছু। সাইকেল তার গায়ের ওপর যেন কম্বল হয়ে ঝুলছে। কর্মচারী লোকটা নিজের রিমলেস চশমা ঠিক করে ভালোভাবে পর্যবেক্ষণ করতে আটকে উঠল। ওমা, এ তো চৌধুরীদের লাট সাহেব ওয়াসিফ শেহজাদ চৌধুরী। কর্মচারী ব্যক্তি তৎক্ষণাৎ তার পরিবারকে খবর দিলেন যে তাদের লাট সাহেব সোনালী বিছানায় মুরগিদের সঙ্গে শুয়ে আছে এবং তার পরিবার অস্থিরভাবে একটি টাইটানিক অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হলো। তড়িঘড়ি করে ছেলেটাকে টাইটানিক অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ নামক এক রাষ্ট্রের হসপিটালে অ্যাডমিট করলো। কিন্তু সেই অদ্ভুত অভিজ্ঞতা থেকে ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করলো, ইহকালে আর কখনো সাইকেল মানে টাইটানিক আর চালাবে না। সম্পূর্ণ অতীতটা শুনে সিরাজের বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এই মেয়ে এই ছোট্ট কাহিনীটা আজও পর্যন্ত মনে রেখেছে, যেখানে ও নিজেই ভুলেছে বসেছে এই কীর্তি। অরু ঠাট্টামূলক কথার পাশে শেহজাদ সম্পূর্ণ নিরুত্তাপ, কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। পরে দেখা গেল কিছু বললে সেটা ক থেকে কলিকাতা পর্যন্ত নিয়ে গেল এই এক রত্তি মেয়ে। শেহজাদের এই নীরবতা ওর মোটেও সহ্য হলো না। ওর মনে হলো শেহজাদ চুপ করে থাকার মাধ্যমে ওকে পরিহাস করছে, ওকে পাত্তা দিচ্ছে না। দরজার বাঁধ ভেঙে এলো অরুর, তবুও শেহজাদ কিছুটি বলল না। শেহজাদ এখনো এক অদৃশ্য অবস্থানে মগ্ন। অরু শেহজাদের অবজ্ঞা সহ্য করতে না পেরে নির্লজ্জের মতো নিজেই বলে উঠল, তবুও শেহজাদ কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল নিজের জন্য নির্ধারিত করা স্থানে। শেহজাদের অসৌজন্যমূলক আচরণে অরুর গা পিত্তি জ্বলে উঠল। অবিরত শ্বাস ফেলে চটে যাওয়া মেজাজকে আয়ত্তে আনার চেষ্টা করলো স্বেচ্ছায়। অরু শেহজাদকে শোনাতে গুনগুন করে নিজ প্রতিভায় রচিত একটি গানই ধরল। আমি আর তুমি একদিন সোনালী বিছানায় গড়াগড়ি খাবো। মুরগিদের পাউডারে নানা রকম প্রান্তার, তবুও সোনালী বিছানা ছাড়বো না। আর আমরা যতই মুরগিরা হয়ে দাঁড়াক আমাদের পথের কাঁটা। অরু কথা শেষ হওয়ার আগে আচমকা শেহজাদ অকল্পনীয় এক কাণ্ড করে ফেললো, এক অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করে ফেললো উত্তর স্থানে, যা অরুর প্রত্যাশার বাইরে ছিল। অরুর যখন খালি গলায় শেহজাদকে তার নিজের দ্বারা সৃষ্ট গানটি গেয়ে শোনাচ্ছিল, তখনই ঠিক এক ধাক্কায় শেহজাদ তার সবল বাহু দিয়ে অরুকে টেনে ডিভানের উপর ফেলে ওর উপর নিজেও আছোয়া হলো। এমন পরিস্থিতিতে হতবাক অরু, ছোট্ট তনু তিত্তির করে কেঁপে উঠল। অজানা আশঙ্কায় বুক ধুক করে উঠল বক্ষপিঞ্জর। এক অজানা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। অতিশয় আশ্চর্যে দ্রবীভূত অরু নিজের নামে সাফাই গাওয়ার জন্য কিছু বলতে গেলে তার আগে শুনতে পেল মাফিয়া বসের ডিপ পৌরুষালী কণ্ঠস্বর। করবো নাকি কিছু? মাফিয়া বসের কণ্ঠে ছিল এক ধরনের চাপা শক্তি, যা অরুকে একেবারে জড়ীভূত করতে সক্ষম। অস্পষ্ট কুঞ্চায় অরু শ্বাস ফেলার অবধি ফুরসত পাচ্ছে না। শেহজাদকে এভাবে নিজের দেহাংশের উপরে আবিষ্কার করে অরু স্তব্ধ। অরু তার কাঁপতে থাকা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করবেন? অরুর দিকে ঝুঁকে থাকা অবস্থায় শেহজাদ হিসিয়ে বলে, যেটা এখন আমার করা উচিত সেটা। অনুভূতিহীন সেই ধূসর মনিতে এখন ভর করেছে কামুকতা, যা অরুর সূক্ষ্ম দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি। কামুক উত্তেজনায় শেহজাদের হৃদয় এক অনিঃশেষ ব্যাকুলতা সৃষ্টি করেছে। শরীরের ভেতরে প্রবাহমান রক্তের স্রোত টগবগিয়ে ফুটছে তার ইউনিভার্সকে কাছে পাওয়ার লোভে। এতটা কাছে, যতটা কাছে পেলে তাদের মধ্যে এক সুতো পরিমাণও দূরত্ব অবশিষ্ট থাকবে না। স্নায়ুচাপে শেহজাদের অতপ শ্বাসের প্রতিটি হৃদস্পন্দনে অরুর মুখের উপর আশ্রয় পড়ছে, সাথে মাফিয়া বসের সমস্ত আবেগ যেন সোজাসুজি অরুর আত্মাকে স্পর্শ করে ফেলেছে। ফলস্বরূপ ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে অরু। নিজের মধ্যে প্রচণ্ড বেগে বাড়তে থাকা আবেগীয় অদমনীয় সংকল্পগুলোকে নিয়ন্ত্রণে এনে সুধায়। কি করা উচিত? সেটা আগের নাই ঝুঁকে থাকা অবস্থায়
তার এক ইউনিভার্সিটি দৃষ্টি নিবদ্ধ করে নেশালো কঞ্চে বলে উঠল, যখন করব তখন দেখতেই পাবি। তাহলে শুরু করা যাক সোনালি বিছানায় সেই নানা পন্থাগুলো। অরু শুকনো ঠোক গেল। ওর ঢের বোঝা হয়ে গিয়েছে। শেহজাদ কি বোঝাতে চেয়েছে, সঙ্গে এটাও বুঝে নিয়েছে সে নিজের পাতা জালে নিজেই ফেসে গেছে। অরু চোখ নামিয়ে তোতলাতে তোতলাতে বলল, থাক, আর কিছু করা লাগবে না। কিন্তু কে শোনে কার কথা? অরুর কথা শেহজাদ কানেই তুলল না। শেহজাদ এক অমানিসা ঘোরে পাড়ি জমিয়েছে যে অরুর নিষেধাজ্ঞা সংকেত তার কান অব্দি পৌঁছালো না। অরুর করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে উদ্ভ্রান্তের মতন সুগমে নিজের অখ্যাত হাত দিয়ে অরুর গলায় পেঁচিয়ে ধরে রাখা ওড়না খুলতে শুরু করলো। ওড়না করে যখন প্রায় শেষের দিকে, তখনই সেলফোনটা উচ্চস্বরে ভাইব্রেট করে উঠল। সঙ্গে সঙ্গে শেহজাদের মনোযোগ বিঘ্নিত হলো ফোনের এই তীব্র ঝংকার। শেহজাদের চিন্তা ও মনোযোগের স্রোত বদলে গেল সম্পূর্ণ, ঘুরে গেল সম্পূর্ণ দৃশ্যপটের প্রেক্ষাপট। শেহজাদ অরুকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ফোনটা হাতে নিতেই দেখলো ফোনের স্ক্রিনে কলদাতার নাম ভেসে উঠেছে রিক। নামটা দেখা মতো তার শরীরে রক্ত একসঙ্গে তেলে বেগুনে উঠল। সঙ্গে সঙ্গে ফোনটা সজরে মেঝেতে ছুঁড়ে মেরে প্রগাঢ় রেগে গর্জন তুলল মাফিয়া বস। সারা আর সময় পেল না কল করার জন্য। গুরুত্বপূর্ণ মোমেন্টটা কল করে মুডটার 12টা বাজিয়ে দিল। নিজের দেহাবয়বের উপর থেকে শেহজাদকে উঠতে দেখে এলোমেলো হয়ে যাওয়া ওড়নাটা তাড়াতাড়ি ঠিক করে নিল অরু। অতঃপর শেহজাদ যখন কর্কশ ভাষায় নিন্দামূলক কথাগুলো বলছিল, সেই সুযোগে অরু শেহজাদের কাছ থেকে খানিকটা দূরেই গিয়ে দাঁড়ালো। বুকের বাম পাশে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানলো। আরেকটু হলেই যেন তার প্রাণ পাখি তার শরীর থেকে বেরিয়েই যেত। অরুর অবস্থান টের পেতেই শেহজাদ অগ্নি স্মিত দৃষ্টিতে অরুর দিকে তাকিয়ে বলে, এদিকে আয়, আগে আমি যা করতে চেয়েছিলাম তা করব, তারপর তুই ছাড়া পাবি। শেহজাদের কথাগুলোই যেন মহা ঝড়ের পূর্বাভাস। কিন্তু অরু শেহজাদের এহেন কথা বিন্দু মাত্র চলল না, উল্টো সাহসের সাথে কিছু তিক্ত বাক্য উচ্চারণ করল। দেখুন মিস্টার চৌধুরী, আমি নতুন করে কোনো ঝামেলা চাই না, তাই আপনি আব্বুর কাছে বিয়ের জন্য প্রস্তাব পাঠাবেন। আনিশা আপুর মতো করে অ্যারেঞ্জ ম্যারেজ চাই আমার। কোনো লুকোচুরি বিয়ে করে আমি কলঙ্কিত হতে চাই না। আব্বু ইহ জন্মে প্রাণ থাকতে এই বিয়ে মেনে নেবে না। তাই আপনার এই করতে চাওয়া কাজগুলো আপাতত না করলেই ভালো হয়। এমনিতেই মেজাজ তুঙ্গে, তার উপর এসব অরুর ঘ্যানানি আগুনে ঘি ঢালার মতোই কাজ করল। অরুর কথা শেষ হওয়ার পর শেহজাদ ধারালো কণ্ঠে বলে উঠল, তোর বাপের মানা না মানার ধার ধারি না আমি। কে মানলো কে মানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি কখন কি করব সেটা তোর থেকে কিংবা তোর বাপের থেকে জিজ্ঞেস করে করব না। সম্পূর্ণ নিজের মর্জি, মন মর্জি মতো করব। শেহজাদের তেতো কথায় অরু ঘাবড়ালো না। এই রহস্যময় মানবের মৌন ভঙ্গি পুরোপুরি উপলব্ধি করতে না পারলেও তার গতিবিধি সম্পর্কে আংশিক ধারণা আছে অরুর। তীব্র প্রতিবাদ জানিয়ে অরু রেগে মেগে বলে, আপনার মধ্যে ন্যূনতম মানবিকতা থাকলে আপনি এই কথা বলতে পারতেন না মিস্টার ওয়াসিফ চৌধুরী। অরু ঝাঁঝালো কথায় তৎক্ষণাৎ শেহজাদ অরুর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে নিক্ষেপ করে মুখ বরাবর অপমান ছুঁড়ে মারল। গেট আউট। অরুর ফের শক্ত গলায় কিছু বলতে চেয়েছিল, তার কথায় গলা আটকেই রইল। শেহজাদের কঠোর ফরমান জিভের আগায় আরো কিছু শব্দ আসলো, তা নিঃশব্দে গিলে নিল সে। শব্দ দুটি যেন শ্যাওলাবাহী ঝড়ের মতন অরুর উপর আশ্রে পড়েছে। নিজেকে করা অপমানের বদলা নিতে একটা দুষ্ট ফন্দি আটল অরু। উত্তর স্থানে থেকে যাওয়ার আগে খালি গলায় আবারও একটা গান ধরল। একখান পান চাইলাম পান দিলে না, তোমার শনি কিসের পিরিতি। একখান পান চাইলাম পান দিলে না, তোমার শনি কিসের পিরিতি। শেহজাদ আহামক বনে গেল অরুর এই গান শুনে। প্রথমে অবাক নয়নে চাইল, পরে সম্পূর্ণ গানটার মর্মার্থ বোধগম্য হতেই চেহারার চোয়াল শক্ত হয়ে এলো। ইচ্ছে করলো এই এক প্রতি মেয়েটাকে দুগালের সপাটে ঠুসঠাস করে দুটো চড় দিয়ে দিতে। দিনকে দিন এই মেয়ের সাহস ক্রমান্বয়ে বেড়েই চলেছে, যা কমানোর নাম নেই বই কি। উল্টো এই পুঁটি মাছের মতো মেয়েটা নানান পন্থায় তাকে ছোট করার জন্য তটস্থ হয়েছে। শেহজাদ
বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য উদ্যত হতেই যান হাতে নিয়ে হনহনিয়ে ত্যাগ করলো স্থানটা। ওরও বুঝে গিয়েছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য ক্ষতিকারক হতে পারে, তাই সে রাজে ধরাছোঁয়ার বাইরে আলোর গতিতে গায়েব হয়ে গেল। নান্দনিক সাজসজ্জায় সেজে উঠেছে পুরো কক্ষটি। সিলিংয়ে শোভা পাচ্ছে নরম আলো বাতি, যা রুমকে একটি স্বপ্নের পরিবেশে পরিণত করেছে। বাহারি রঙের ফুল সাজানো হয়েছে পুরো বিছানাটা। রং বেরঙের ডেকোরেটিভ টিস্যু কাপড় দিয়ে খাটের উপরিভাগে সাজানো হয়েছে। বিছানায় একটি সাদা বা ক্রিম রঙের রাজকীয় শয়নপত্র, যার উপর চকচকে কাঁথা, যা তাতে সাদা বা গোলাপি রঙের কাজ করা। মধ্যখানে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ বানানো। পুরো কামরা জুড়ে একটু স্নিগ্ধ ও কোমল আহব বিরাজমান। দেয়াল এবং কর্নারে লাইটগুলো সাজানো হয়েছে। রুমের এক কোণে সাদা রঙের ফুলদানিতে উজ্জ্বল গোলাপ রাখা হয়েছে, যা রুমের সৌন্দর্যকে আরো ঘনীভূত করেছে। অন্য এক কোণে সূক্ষ্ম মোমবাতির আলো জ্বালানো। আজ রুমের সাথে সাথে আনিসার জীবনটাও যেন এক রোমান্টিক সিঙ্গারে ভরে উঠেছে। সব মিলিয়ে এক অপূর্ব মাধুর্য সৃষ্টি হয়েছে। আনিসা বধূবেশে বিছানার মধ্যখানে মৃদু আলোর ছায়ায় গুটিসুটি মেরে বসে আছে এক গভীর শঙ্কায়। এক অজানা ভয়ে তার অন্তরাত্মা কাঁপছে, যেন সারা শরীরে প্রতিটা রক্তকণিকা একসঙ্গে পিছু হটতে চায়। মৃগী রোগীর মতো কাঁপছে সর্বাঙ্গ, গলা শুকিয়ে মরুভূমির ন্যায় চোচে। ভালোবাসা একটা অদ্ভুত মায়াময় অনুভূতি। যে এই অনুভূতি অনুভব করার ক্ষমতা রাখে, সে হলো সর্বসুখী। সেই অনুভূতির তরে তলপেটে প্রজাপতি ডানা ঝাপটিয়ে অবাধ্য বিচরণ করছে, যার তরুণ তার শান্তি উত্তেজনা আরো বেশি শানিত হচ্ছে। হৃদয়ে আজ এক মধুর সুর বাজছে, পকেটে প্রেমের অমৃত ধারা বুঝে পড়ছে। আজ তার বাসর রাত। আরানকেও আজ সম্পূর্ণ নিজের করে পাবে, এসব ভাবতেই যেন নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে এলো। এত অস্থিরতার মাঝেও যেন খুঁজে পাচ্ছে এক অসীম শান্তি। দেহের সমস্ত বিষাদ ও কষ্ট আলগা লাগছে এই ভালোবাসা নামক অনুভূতির কাছে। দরজাটা খটখট আওয়াজে ভাবনার অতল বিভোরে আনিসার ধ্যান ভাঙল। আরান দরজা ঠেলে রুমের অভ্যন্তরে চরণ স্থাপন করে সজোরে দরজা বন্ধ করে দিল। আরানকে রুমে আসতে দেখে আনিসা বুকের মধ্যে এক আকাশ পরিমাণ সাহস জুগিয়ে ধীরে ধীরে খাট থেকে নামলো। তারপর ঘাটের পাশে থাকা সেন্টার টেবিল থাকা দুধের গ্লাসটা হাতে নিয়ে চুপচাপ এগিয়ে গেল আরানের নিকটে। গ্রামের এক অমুখ নীতি, এক চিরন্তন প্রথা। আগেরকার দিনের নিয়ম অনুযায়ী বিয়ে নামক পবিত্র বন্ধনের প্রথম ধাপ এই রাতে বরকে এই দুধ পুরোটাই শেষ করতে হয়। আরান আনিসা সেই নিয়মই পালন করার উদ্দেশ্যে এখন ব্যস্ত হয়ে পড়ল। আরান রুমে প্রবেশ করতেই এক ঝলক বিরক্তির ছায়া ফুটে উঠল তার আদলে। এক নজরে পুরো কামরা অবলোকন করল সে, যেন এক পাখির চোখে কামরার অভ্যন্তরে সাজসজ্জার পুরো দৃশ্যটা মাপছে। ওর দৃষ্টিতে ছিল এক অদৃশ্য আক্রোশ। এইসব সাজসজ্জা তার কাছে বিতৃষ্ণাদায়ক ঠেকলো। ইচ্ছে করলো সব এখানে লন্ডভন্ড করে দিতে, তবে আরান এমনটা করলো না। উল্টো তাদের দশ চেপে ঘুমন্ত হিংস্র সত্তাটার জেগে ওঠাকে নিবারণ করলো। একটু পর গলা পেঁচিয়ে রাখা ওড়নাটা দু হাতে খুলতে খুলতে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে, কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো আনিসার ছায়া মূর্তি। আরান যখন ড্রেসিং টেবিলের দিকে এগোচ্ছিল তখন সাহসাই আনিসা আরানের সম্মুখে এসে উপস্থিত হয়। আনিসার এভাবে হুটার সামনে আসাতে আরানের চলন্ত পাজরা থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো আনিসার পানে। ও জানতে চাইলো হুট করে তার সামনে এসে দাঁড়ানোর মানে কি। আনিসা কোনো রকম কথা বলল না, বরং তার হাসি মাখা মুখ নিয়ে দুধের গ্লাসটা আরানের নৈকট্যে এগিয়ে দিল। আনিসার কর্মকাণ্ড দেখে আরান চোখ সিটিয়ে তাকালো। অন্তরন্ত কোনো রূপ কথাবার্তা ছাড়াই এক মুহূর্তের জন্য নীরবতা ভেদ করে গ্লাসটা নিজ হাতে নিল। তারপর স্বাভাবিক মুখভঙ্গি সহিত গ্লাসটা হাতে নিয়ে একটু উঁচু করে ধরে তীব্র এক ঝাঁকুনি দিয়ে কোনো উদ্দেশ্য ছাড়াই এক অস্পষ্ট অভিব্যক্তি নিয়ে অনর্থক কারণবিহীন গ্লাসটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে গ্লাসটা টাইলস করা মেঝেতে পড়ে ছনছন শব্দে ভেঙে গেল। কাচের টুকরোগুলো সারা ঘরে ছিটিয়ে পড়ল। গ্লাসে থাকা দুধের তরল নিমিষে পুরো ফ্লোরে ছড়িয়ে গেল। আরানের এহেন প্রতিক্রিয়ায় বাকরুদ্ধ আনিসা। ওর জ্ঞান শক্তি যেন ক্ষণিকের জন্য লোপ পেল। আরানের নীরব ভাবমূর্তি থেকে হুট করে তা বুঝল না আনিসা। সহসা এমন অযাচিত আচরণে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা সৃষ্টি হলো উক্ত কক্ষে। আনিসার মনের ভেতর
চলছে এক দোলাচল, এক অভিমানের ঢেউ মনুষ্যত্বায় চক্রাকারে প্রবাহিত হাওয়া ঝড়কে দমিয়ে নিজের মধ্যে প্রবল বেগে বাড়তে থাকা জেদকে বিসর্জন দিয়ে ভাঙা হৃদয় নিয়ে আনিসা সর্বপ্রথম নীরবতা ভেঙে অত্যন্ত শান্ত কণ্ঠে শুধালো। আরদান, গ্লাসটা ফেলে দিলে কেন? তৎক্ষণাৎ আরানের পক্ষ থেকে খামখেয়ালি জবাব এলো। ইচ্ছে হয়েছে তাই। এই 3 শব্দের একটা বাক্য আনিসার বুকে এসে সোজা তীরের আকারে বিঁধে গেল। অপমান, অবহেলা, হতাশা একসাথে যেন ঢুকে পড়ল ওর মনের গভীরে। বুকে ছিঁড়ে বেরিয়ে এলো হতাশা নিঃশ্বাস। কিন্তু আত্মসম্মানে আনিসা তা কোনোভাবে প্রকাশ করল না। নিজেকে সংযত করে আনিসা নিঃশব্দে এক যন্ত্রণার অভিব্যক্তি নিয়ে ম্লান কণ্ঠে বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। আনিসার বলা কথাটা কোনো অনুরোধ কিংবা আবদার ছিল না, ছিল শুধু আত্মমর্যাদার বজ্র নিনাদ। আনিসার প্রতিবাদী সুরে আরানের এক চুল পরিমাণ আফসোস হলো না, উল্টো অপ্রসন্ন মুখ ফুটে উঠল শীতল এক হাসি, যে হাসির আক্ষরিক অর্থ হয়তো অন্তরিক্ষেও অজানা। আনিসার মায়াবী দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে ডিভানে ছুঁড়ে মারে, নির্বিঘ্নে বলে, তুমি কি রানী এলিজাবেথ যে তোমার সামনে মাথা ঝুঁকিয়ে সম্মানের সাথে কথা বলতে হবে? ফের আরানের খামখেয়ালি গা ছাড়া কথাবার্তা শুনে আনিসার বক্ষে এক অগ্নুপাত শুরু হয়ে গেল। এতক্ষণ ধরেও নিজেকে নিয়ন্ত্রণ করলেও এখন আর করতে পারল না। আনিসা একটা কঠোর আত্মসম্মানী মেয়ে, কেউ তার আত্মসম্মানের উপর আঘাত হানলে ও কখনই ছেড়ে দিবে না। আনিসা নিজ কণ্ঠে কাঠিন্য এনে তর্জনী আঙুল উঁচিয়ে আরানের উদ্দেশ্যেই বলল, এসব কি ধরনের কথাবার্তা আরদান? অযথা আমার সাথে খারাপ আচরণ কেন করছো? তুমি এমনটা করতে পারো না। আনিসার কথা ঠোঁটের আগায় থাকাকালীন সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার আগে আচমকা আরান এক অপ্রত্যাশিত কাণ্ডই করে বসলো। হুটহাট গেরাল বাহিনীর মতন আক্রমণ চালালো আনিসার উপর। আকস্মাত আনিসার তুলোর মতো নরম গাল দুটি নিজের শক্ত হস্ত দ্বারা চেপে ধরল, যেন এক মস্ত শিকারী প্রাণী তার শিকারকে ধরে ফেলেছে। রাগে গিজগিজ করতে করতে তীক্ষ্ণ স্বরে বলে ও, গলার আওয়াজ একদম নিচে রাখবে। আজ প্রথম উঁচু গলায় কথা বলেছে তাই মাফ করলাম। নেক্সট টাইম কিন্তু কোনো মাফ টাফ করা হবে না, ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে। স্তম্ভিত আনিসা হাজারো মুচড়ামুচড়ি করে আরানের হাত থেকে নিজেকে ছাড়াতে পারল না। আনিসার চোখে ভর করলো অভিমানের নোনতা সমুদ্র, যেই সমুদ্র স্বয়ং মাফিয়া এরিক নিজে সৃষ্টি করেছে তাকে জখম দিয়ে। আনিসা ছলছল নয়নে চাইল আরানের পানে, তবু আরানের বিন্দু মাত্র দয়া বর্ষিত হলো না অসহায় আনিসার উপর। এমত অবস্থা আনিসা জর্ণ কণ্ঠে কোনো মতে মুখ থেকে ঠেলে ঠুলে কয়েকটা শব্দ বের করলো বহু কষ্টে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? অনুভূতিহীন আরানের দৃষ্টি চেহারায় লেপ্টে আছে এক বিভৎস হাসি। ধরে রাখা গাল আরো জোরালোভাবে চেপে ধরল, যাতে করে বহু গুণ বেড়ে গেল আনিসার যাতনার পরিমাণ। আজ আরানের মাঝে ভর করেছে এক দানব সত্তা, তাই আরানকে দুনিয়ার কোনো কিছুই টলাতে পারছে না, না নিজ কর্ম থেকে। আনিসার করুণ চাহনি এই পাষাণ হৃদয় এক মুঠো মায়া সৃষ্টি করতে পারছে না। আনিসার মারি ভাঙার উপক্রম হয়েছে। এই অবস্থায় আর মিনিট 5 থাকলে মনে হয় তার ম্যাক্সিলা জাইগোম্যাটিক মানজিবল অস্থি সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হয়ে একাকার হয়ে যাবে। হাজারো চেষ্টা করে আনিসা আরানের হাতের দৃঢ় মুঠো থেকে নিজের কোমল গাল ছাড়াতে পারল না। আনিসার সেই টইটুম্বু নেত্র যুগলে নিজ দৃষ্টি স্থির করে চিবিয়ে চিবিয়ে বলে ও, হুমকি নয়, তোমাকে আগেভাগে জানালাম যাতে পরবর্তীতে তুমি সতর্ক থাকতে পারো। আনিশা শিকদার, তুমি নিজেও জানো না যে আমি তোমাকে ঠিক কতটা ঘৃণা করি। তুমি আন্দাজও করতে পারবে না আমি তোমাকে ঠিক কতটা অপছন্দ করি। জামশেদ শিকদারের আদরের রাজকন্যা আনিসা শিকদারের আত্মসম্মান এখন দুর্বিপাকের শিকার। ছোটবেলা থেকে বাবার আদরে শিখত রাজকন্যা আজ অভাবনীয় নিপীড়নের শিকার, তাও স্বামী নামক পুরুষের কাছ থেকে। স্বামী নামক মানুষটার কাছ থেকে কত কিছুই না আশা প্রত্যাশা করেছিল মেয়েটা, কিন্তু তার বদলে পেল কি? অবহেলা, অপমান, যন্ত্রণা। আজকের এই সুন্দর রাতের প্রতিটি মুহূর্তটাকে নিয়ে বুনা হাজারো স্বপ্নগুলো এক নিমিষেই ভেঙে দিল নির্দয় আরান মির্জা। আনিসার অবস্থা বেগতিক দেখে আরানের মনে হয় বোধহয় একটু মায়াই হলো। পাষাণ সত্তা টলল বোধহয় খানিকটা, তাই তো
আনিসার গাল ছেড়ে দিয়ে এক ঝটকাতে আনিসাকে সজোরে ধাক্কা মারলো ও আনিসা ধাক্কার তাল সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে পড়লো একেবারে মেঝেতে। বাম পা পড়লো কয়েক টুকরো কাচের উপর, সাথে সাথে কাজগুলো সাদা ত্বক ভেদ করে ঢুকে গেল লাল মাংসে। সেই জখম থেকে ব্লিডিং হতে শুরু করলো তৎক্ষণাৎ, কিন্তু তাও কোনো আহাজারিমূলক শব্দ আনিসার মুখ থেকে বের হলো না। চোখ খিচে ব্যথা সহ্য করার বৃথা পঞ্চভ্রম করল। অতিরিক্ত ক্লেশে আনিসার চোখ দিয়ে গড়িয়ে পড়লো তপ্ত নোনা জল। এত কিছু হওয়ার পরেও তবু আনিসা নিজের অসহায়তা প্রকাশ করলো না। আরানের সামনে চুপ করে কষ্ট সহ্য করার চেষ্টায় মত্ত হলো। আনিসা বসে থাকা অবস্থায় চোখের জল হাতের উল্টো পিঠে মুছে এক গভীর রাগ ও তেজি কঞ্চে বলে, আনিসা যদি ঘৃণাই করো তাহলে আমায় বিয়ে কেন করলে? করা প্রশ্নের পাছে আরান তার ছেলে হাসি হেসে বলে, দায়িত্ব? আরান মির্জা কখনো দায়িত্বের খেলাফত করে না। তোমাকে বিয়ে করাটা আমার দায়িত্ব ছিল, তাই আমি বিয়েটা করেছি। আরানের আচরণে আজ মানবিকতার মও ছিল না। ওর প্রতিক্রিয়া এক অশনি ঝড়ের মতো, যা আনিসার শান্ত মনকে ভেঙে চুরমার করে দিল। আরানের মনোভাব প্রকাশ পেল একটি ছিন্নমূল অহংকারী অস্তিত্ব। এতদিন ধরে যে আরান মির্জাকে আনিসা চিনত, আজ তার মাঝে আকাশ পাতাল তফাৎ। আনিসা কিছুতেই মানতে পারছে না এই তার সেই প্রেম যাকে সে সর্বস্ব দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছে। আনিসা নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আমার মায়াময় উড়ানে তোমার আগমন ছিল প্রজাপতির মতো, যাকে কল্পনা করে এঁকেছিলাম হাজারো স্বপ্ন। ভাবিনি কখনো ভবিষ্যতে যাতনা দিবে আমার সঙ্গ। আমার সুন্দর পৃথিবীটাকে কেন পরিণত করলে এক মরীচিকার নগরে? আমার পৃথিবী বদলে গেল অন্ধকারের ঢাকা, যেখানে কোনো প্রাপ্তি ছিল না, শুধু ছিল হতাশায় শাখা। তুমি আমার জীবনের একটা কালো অধ্যায়, আমার আয়ু ফুরিয়ে যাক তোমারই অপেক্ষায়। আরানের মাঝে পরিমাণ অনুশোচনা বোধ হচ্ছে না। সে তো দিব্যি ঠায় দাঁড়িয়ে আনিসার তামাশামূলক কথাগুলো শুনছিল। এক অব্যক্ত যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হচ্ছে তার বক্ষপেঞ্জর। প্রিয় মানুষটাকে পেয়েও আজ সে সম্পূর্ণ নিজের করে পেল না। ভাবতে অবাক লাগছে তার এতদিনের বিন্দু বিন্দু পরিমাণে গড়ে তোলা প্রেম ভালোবাসার সমুদ্রটিকে পলকেই মিথ্যে প্রমাণ করে দিল তার প্রিয়তমা। আকস্মিকভাবে বেখেয়ালিতে আরানের নজর আটকালো আনিসার রক্তাক্ত পায়ের দিকে। অমনি আরান অত্যাধিক বিস্ময়ে জড়িবিত, স্তব্ধ, অবরুদ্ধ। তার আত্মা নিজের মাঝে ফিরে এলো বোধ হয়। মানুষপটে এতক্ষণ ধরে সে কি করছিল সেটা ভাসতে মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠল আফসোসের ছাপ। ক্ষুণ্ণ হলো তার চিত্ত। অপরাধের দায়ে বিধ্বস্ত আরান সাত পাশ না পেবে নিঃশব্দে অস্থির ভঙ্গিতে মেঝেতে বসে আনিসার পাটা নিজের উরুর উপরে নিয়ে উত্তেজিত হয়ে কাজল কঞ্চে বলে, জান, ব্যথা হচ্ছে, বেশি ব্যথা দিয়ে ফেলেছি আমি। সরি সোনা, আর হবে না, এই আর হবে না। নিশা, কথা বলো নিশা। আনের ভাঙাচোরা হৃদয়ে আর্তনাদ কর্ণকুহুরে পৌঁছাতে অবিলম্বে আনিসার কান্না উপে গেল। চেহারায় ভর করলো অবিশ্বাস্যকর চাহনি। আনিসা বিস্মিত নয়নে তাকালো। অপরদিকে আনিসার এই হাল তার জন্যই হয়েছে সেটা কিছুতেই মানতে পারছে না আরান। ওর সমস্ত আত্মসংযম ভেঙে বিনষ্ট হয়ে এলো। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। আচমকা আরান আনিসার পা ছেড়ে দিয়ে দু হাতে মাথার চুল খামচে ধরল। কি সব যেন বিড়বিড়ালো। অতঃপর বিনা বাক্যেই হুট করেই মেঝেতে পড়ে থাকা একটা কাজ ডান হাতে নিয়ে চেপেই ধরল। গলগলি রক্ত ঝরতে লাগলো, তবু আরানের বিন্দুমাত্র হুঁশ নেই। আনিসা চমকে তাকালো আরানের হাতের দিকে। ইতিমধ্যেও আশ্চর্য চূড়ান্ত সীমানায় পৌঁছেছে ও। আনিসা আরানের হাত ধরে কাজটা নিতে চাইল। আরান তাতে সর্বোচ্চ বাধা দিল, যার দরুন আনিসা সফল হলো না নিজ কর্মে। নিতে পারলো না কাজ আরানের হাত থেকে। আনিসার পা থেকে এত রক্ত বের হয়নি যতটা আরানের হাত থেকে হচ্ছে। এমন পরিস্থিতির সম্মুখে হয়ে আনিসার হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সব শেষে নাচরবান্দা আরানের অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনে নিয়ে আনিসা ঢুকে কেঁদে উঠল। আরান, প্লিজ কাজটা ফেলে দাও প্লিজ। এই দেখো আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, জেদ করো না আরান, ভাঙা কাজটা ফেলে দাও। প্রাথমিক সময়ে অর্থাৎ ইউটিসি 8 সময় অনুযায়ী বাংলাদেশের সময় ক্যালিফোর্নিয়ার চেয়ে 14 ঘন্টা
এগিয়ে থাকে। বাংলাদেশে এখন রাত 4টা, কিন্তু ইউটিসি 8 সময় সাপেক্ষে ইউরোপ মহাদেশের আমেরিকা রাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে এখন দুপুর 2টা। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য এক অনন্য শহর, যা আকাশ নীল সমুদ্রের তীরে অবস্থিত এবং এর দৃশ্যবলী যেন এক শিল্পীর ক্যানভাসে আঁকা মনোমুগ্ধকর ছবি। শহরের রূপ এক অমিত সৌন্দর্যের সমাহার, যেখানে পুরনো ভিক্টোরিয়ান বাড়ির সারি এবং আধুনিক শৌচ ভবনের মিশ্রণ এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। এটি এমন একটি শহর যেখানে প্রতিটি কোণে আছে নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা। একটি স্মৃতির শহর যা সৌন্দর্য আর ঐতিহ্যের মাঝে একটি চিরন্তন উজ্জ্বলতার মূর্ত প্রতীক। লোকালয় ছাড়িয়ে শহরের ব্যস্ততার মাঝে, যেখানে শহরের আলো বা গর্জনিত জীবন প্রতিটি মুহূর্তে নিজস্ব একটি সুর সৃষ্টি করে, সেখানে কিছু দূরে একটি নির্জন এলাকায় ব্ল্যাক শ্যাডো মাফিয়াদের সেই সাক্ষাৎ ভবন ডার্কস্টোন ক্যালেস অবস্থিত। ঠিক যেমন একটি সুঠাম ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে একটি বড় বিল্ডিং, তেমনি এই ডার্কস্টোন ক্যালেস ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের গঠন ও অস্তিত্বের দৃঢ় ভিত্তি। ডার্কস্টোন ক্যালেস নামের মতোই এক রহস্যময় এবং ভয়াবহ স্থাপনা, যেখানে কোনো জঙ্গলের বৃষ্টি নয়, বুলেটের মিছিল আর হাহাকার আর্তনাদি হাই হাই ধ্বনি দেখা মিলে বইকে। এই ক্যাসলটি মাফিয়া গ্যাংয়ের আকড়া, যেখানটায় তাদের অবৈধ কর্মকাণ্ডের ছায়া আর ক্রূরতা ছড়িয়ে আছে আনাচে কোনাচে। একটি কালো জগৎ, যেখানটায় সততা একটা তুচ্ছ শব্দ মাত্র, যেখানটায় অবস্থানরত প্রত্যেকটি ব্যক্তি সত্য ভালো মানসিকতাকে বলি দিয়ে নিজেদের একটা দানবে পরিণত করেছে, যাদের দিলে রহম বলতে কোনো কিচ্ছু নেই। কেউ লোভের বশে, কেউ কেউ নিজের লক্ষ্য পূরণে, কেউ আবার অভ্যাসজনিত কারণে এই কালো জগতে টিকে আছে। কঠিন কালো পাথর এবং কাচের সূক্ষ্ম আবরণে মোড়া 22 তলা অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিক স্টাইলের ব্যবস্থা এই ডার্কস্টোন ক্যালেস, যা উচ্চ বরফ ঢাকা পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে রয়েছে। ক্যালেসের চারপাশে ঘন অরণ্য এবং বছরে 12 মাস প্রবল কুয়াশা বিরাজমান থাকে, যা দিন শেষে এক অদৃশ্য পরিবেশ সৃষ্টি করে। সে যা তার গত জীবনে আমেরিকা থাকাকালীন এই বাড়িতেই কাটিয়েছে। বাড়িটা যেন একটা শান্তিপূর্ণ দ্বীপের মধ্যখানে তৈরি, আশপাশটা এতটাই কোলাহলমুক্ত। 15 তলার বিশাল কাঠামোর এক কোণে রয়েছে একটি অফিস কক্ষ, যেখানে চলছে এখন মাফিয়াদের এক অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠক। আজ ডার্কস্টোন ক্যালেসের অফিস কক্ষ ব্ল্যাক শ্যাডো মাফিয়া গ্যাং এবং গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যদিও তা অতি গোপনে, বিগত 2 ঘন্টা ধরে তারা প্রত্যেকে গভীর আলোচনায় মশগুল। বৈঠকের মুখ্যমণি হলো বরাবরের মতোই তাদের গ্যাং লিডার গ্যাংস্টার বিএসকে, যার সিদ্ধান্ত ওই গ্যাংয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে। শেহজাদ বাংলাদেশের সময় অনুযায়ী রাত 12টায় রওনা দিয়েছিল ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। যথারীতি সময় পৌঁছেও তার নির্ধারিত করা কাজও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কাউচ চেয়ারে আরাম করে বসে আছে শেহজাদ। মাফিয়াদের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মাফিয়া বসের। মাথায় চলছে তার ভয়ঙ্কর রকমের চিন্তাভাবনা। আগামী সব প্ল্যান ইতিমধ্যে সে সেট করে ফেলেছে শেহজাদ। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এতগুলো মাফিয়াদের সামনে কাচুমাচু হয়ে রিক একপাশে দাঁড়িয়ে আছে। ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে তার। এত বড় বড় মাপের মানুষদের সামনে নিজেকে পিঁপড়া সমতলে মনে হচ্ছে। রিক আশপাশটা জুহুরি নজরে একটিবার অবলোকন করে নিল। 8 জন মাফিয়াদের সমন্বয়ে গঠিত আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া গ্যাং ব্ল্যাক শ্যাডো। এখানে তাদের মধ্যে 6 জন বর্তমানে একত্রিত হয়ে গোপন বৈঠকে মগ্ন। আরান মির্জা, যে মাফিয়া এরিক নামে পরিচিত, ও এখন ভিডিও কলের মাধ্যমে উক্ত বৈঠকে। আশ্চর্যের বিষয় হচ্ছে, আরেকজন মাফিয়াকে অর্থাৎ গ্যাংয়ের 8 নম্বর সদস্যকে রিক কখনো সচ্চক্ষে দেখেনি। শুধু তার নাম আর তার সম্পর্কে খুঁটিনাটি বিষয়ই শুনেছে শেহজাদের মুখে। তার ব্যাপারে আংশিক যা শুনেছে তা হলো 9 নম্বর মাফিয়াটার নাম হলো লিওন ডাচ। একজন আমেরিকার সাকসেসফুল ব্যবসায়ী ছিল। ওয়াসিফ শেহজাদের সবচেয়ে কাছের বন্ধু, একজন অনুরাগী বন্ধু, যে কিনা বন্ধুর জন্য প্রাণপাত করতে সর্বদা প্রস্তুত থাকতো। দুজনের সম্পর্ক ছিল আত্মীয়র থেকেও গভীর, যেন একে অপরের আত্মা।
ওয়াসিফের আন্ডারে তাকে বাংলাদেশের একটি গোপন মিশনে পাঠানো হয়, কিন্তু দুঃখের বিষয় হলো মিশন অসম্পূর্ণ রেখে তার মৃত্যু হয়। একটি অজানা কারণে সেই মৃত্যু অনেকটা রহস্যের মেঘে ঢাকা ধুয়াশা। আজও তার মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা রয়ে গেল। পরপর ধাক্কায় মাফিয়া বসকে নিঃসঙ্গতা একদম ঘিরে ফেলেছিল। প্রথমে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার সবচেয়ে কাছের আত্মীয় তার মামা আমির মির্জার নির্মম মৃত্যু, হিয়ার নিখোঁজ হওয়া, তারপরে রাজের এই বীভৎস খুন, সব মিলে মানসিকভাবে ভেঙে পড়েছিল শেহজাদ। ওর মনের উপর যে তখন যাচ্ছিল একের পর এক গভীর শোক। তার উপর সেই সময়টাই যোগ হয়েছিল আরেক মর্মান্তিক দুর্ঘটনা। তখন আরান গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছিল, ফলস্বরূপ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। শেহজাদের কাছে 4 বছর আগের সময়টা ছিল এক বিষাক্ত অন্ধকারে আবদ্ধ। মাফিয়া বসের মানসিক শক্তি বিলীন হয়ে গিয়েছিল সেই ঘণ্টাতে। ওর জীবনে এক গভীর গহ্বরে পতিত হয়েছিল। কোনো আশার আলো, কোনো নিরাপত্তার অনুভূতি মাফিয়া বসকে স্পর্শ করছিল না। শুধু একাকিত্ব আর বেদনাময় আচ্ছন্ন। মাফিয়া বস নিজেকে প্রতিটি মুহূর্তে আরো বেশি করে হারিয়ে ফেলেছিল। সেই যন্ত্রণার তীব্রতা, সেই শোকের গভীরতা থেকে জন্ম নিয়েছিল এক নতুন শক্তি। সেই ধাক্কা, সেই দহন থেকেই শুরু হয়েছিল নতুন এক যাত্রা। প্রতিশোধের আগুনে পোড়া হৃদয়ে জেগে উঠেছিল এক ভয়ঙ্কর পিপাসা। মাফিয়া বসের প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়েছিল এক অদৃশ্য অব্যক্ত আধারের শাসন। সেই সময়টাতে নিখুঁত হাতে গড়তে শুরু করেছিল অব্যক্ত আধারে বেষ্টিত নতুন এক পাপের সাম্রাজ্য। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয় ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রেক। এই টুকুর রিকের জানা লিওন রাজের এর ব্যাপারে আর কিছুই তার জানা নেই। লিওন রাজ বেঁচে না থাকলেও আজও তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে গ্যাংস্টার বস ভিএসকে। ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের মেম্বার এখনো 8 জন। এটাই মানে তারা সকলে যদিও একজন সদস্য আর পৃথিবীতে নেই। এই বাস্তবতা এক অদৃশ্য গ্লানিতেই মোড়া, যেখানে মৃত লিওন রাজ এখনো মাফিয়াদের মাঝে ছায়া হয়ে বেঁচে আছে। এখনো তাদের মাঝে লিওন রাজ সম্মানিত ওর কর্মের মাধ্যমে। এক একজন মাফিয়া এক এক ভঙ্গিতে অবস্থান করে আছে উত্তর অফিস কক্ষে। তাদের মধ্যে লিডার মাফিয়া ওয়াসিফ শেহজাদ চৌধুরী কাউচে চেয়ারের পায়ের উপর পা তুলে নিশ্চিন্তে নীরবে বসে আছে। ক্রমাগত অক্ষত হাত দ্বারা ললাটের বাম পাশটা স্লাইড করছে। মাফিয়া বসের অপোজিট সাইডে কাউচে চেয়ারে রিয়ান খন্দকার এবং বাম পাশের কাউচে স্টিভেন শেপার্ড ও অ্যালেক্সা পেন্তার বসা অবস্থায় রয়েছে। ভেতরের পরিবেশ এক অদৃশ্য থমথমে নীরবতা ভর করেছে। এক অদ্ভুত অবিকল স্তব্ধতা বিরাজমান। ঠিক সেই ঘন্টায় ওদের মাঝে উপস্থিত হয় ইথান, এমির ও জিও জর্ডান। জিও অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই ধূপধাপ পা ফেলে ধপ করে রিয়ানের পাশ ঘেঁষে বসে পড়ে। এতে কিঞ্চিত বিরক্ত বোধ অনুভব করে রিয়ান। জর্ডানের দিকে যে মেকি রাগ দেখিয়ে বলে, জিও, কোথাও স্বাভাবিকভাবে বসতে কি আপনার অসুবিধা হয় যে প্রতিবার এভাবে দুপদাপ শব্দ করে বসেন? রিয়ানের এই মন্তব্য জিও জর্ডান তৎক্ষণাৎ রিয়ানের দিকে ভ্রু কুঁচকে চাইল। অনন্তর এক নিঃশ্বাসে শীতল কণ্ঠের কয়েকখানা সান্ত্বনার বাণীও ছুড়ল। রিয়ান, কাম ডাউন। এখানে এতটা হাইপার হওয়ার মতো কিছুই ঘটেনি। ঝড়ের মধ্যে শান্তির এক নিঃশব্দ বাতাসের মধ্যে গুটি কয়েক শব্দ উচ্চারণ করে সেন্টার টেবিল থেকে পানিতে টইচুম্বর গ্লাসটা রিয়ানের দিকে সাথে সাথে পুনরায় শান্ত কণ্ঠে বলে, মাথা ঠান্ডা কর, আগে পানিটা খাও। কথাগুলো বলার সময় বেখেয়ালে জর্ডানের নজর শেহজাদের উপরে আটকে যায়, যে কিনা এখন চল শক্ত করে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। জিও খুনাক্ষরেও এতক্ষণ পর্যন্ত কাউচ চেয়ারে গা এলিয়ে বসে থাকা মাফিয়া বসের উপস্থিতি লক্ষ্য করেনি। নইলে এতক্ষণ ধরে রিয়ানের সাথে তামাশামূলক আচরণটা করতো না ও। শেহজাদ এখনো ঠায় তীক্ষ্ণ দৃষ্টিতে জর্ডানের দিকে অনিমেষ চেয়ে মাফিয়া বসের দৃষ্টির কোণায় লুকিয়ে আছে এক গূঢ় বার্তা। ওর এই দৃষ্টি যেন ওর মনোভাবের পূর্ণ প্রতিফলন। শেহজাদকে আগাগোড়া নিখুঁতভাবে পরখ করে ঠোঁট প্রশস্ত করে হাসল জর্ডান। মুখমণ্ডলের হাসির কিঞ্চিত রেখাটা বজায় রেখেই ও বলে, আরে মাফিয়া বস, যে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মাফিয়া বসের পরনে ছিল একটি ওভারকোট, সাথে ম্যাচ করা কালো ডেনিম জিন্স। ওর উপস্থিতি যেন কোনো রাজকীয় শাসকের মতো, যার দৃষ্টিতে গভীরতা ও শক্তির ছাপ স্পষ্ট। জর্ডানের প্রশ্নের পাশে মাফিয়া বসের দৃষ্টির তীব্রতা আরো কয়েক গুণ বেড়ে গেল।
যা জর্ডান দেখে একটু ভরকে গেল। পরক্ষণে শেহজাদের সেই অগ্নিদগ্ধ দৃষ্টির আসল মর্মার্থ বোধগম্য হতেই জর্ডান সময় অপচয় না করে কোনো দ্বিধা ছাড়াই সপ্রতিভভাবে বলে উঠল, ওহ সরি আসলে আমার আসতে অনেক লেট হয়ে গেছে তাই না, কিন্তু এখানে আমি সম্পূর্ণ নির্দোষ, সব দোষ এই ইথান এমিরের, আমার কোনো দোষ নেই নেরি, দেরি করছে ওরা। জর্ডানের কথার ভঙ্গিতে মজা স্পষ্ট ছিল ও মজার কথার ছলে কথাটা বলেই ইথান তা একটু বরদাস্ত করল না। জর্ডানের কথাগুলো জিভের ডগায় থাকাকালীন দেয়ালে হেলান দিয়ে ঘাড় কাত করে দাঁড়িয়ে থাকা ইথান কণ্ঠে ছাঁচা নিয়ে জর্ডানের উদ্দেশ্যে বলে উঠল, এসব কি ধরনের আচরণ জিও? দেরি আমি নয়, তুমি করেছো। ইথানকে মাঝপথে থামিয়ে দিয়ে জিও কণ্ঠে সোজা সাপটা প্রতিরোধ শহীদি উচ্চস্বরে বলে উঠছে, এই এই ইথান, তুমি কে বলতে চাইছ আমি ইচ্ছা করে দেরি করেছি? কখনোই না। ওই সাইবারটা কিছুতেই কালপ্রিন্সের নাম স্বীকার করছিল না, তাই এত দেরি হয়েছে। জাস্ট শাট আপ জিও, আর একটা অপ্রয়োজনীয় কথা মুখ দিয়ে বের করলে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। জর্ডানের এমন উগ্র আচরণে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে জর্ডানের পুরো কথা শেষ হওয়ার আগে হুঙ্কার ছুড়ে গ্যাংস্টার বস শেহজাদের তীব্র ও প্রভাবশালী কণ্ঠের প্রতিধ্বনি পুরো ঘরময় থমকে থমকে বাজছিল। শেহজাদের এহেন বজ্রকণ্ঠে জর্ডানের মুখের হাসির রেখাটি বিলীন হয়ে গেল মুহূর্তে। ও শুষ্ক ঠোক গিলে কিছুক্ষণ চুপ থেকে পরবর্তী ইনিয়ে বিনিয়ে বলল, বিএসকে আই অ্যাম ইন এ বিগ ট্রাবল, প্লিজ হেল্প মি। জর্ডানের কথায় এক অদৃশ্য স্তব্ধতা ছড়িয়ে পড়ল পুরো অফিস কক্ষে। ক্যালিফোর্নিয়াতে এখন পুরোদমে শীতকাল, বাইরে তুষারপাত হচ্ছে অল্প স্বল্প, কনকনে সতেজ ঠান্ডা হাওয়ায় কাচের বড় উইন্ডো দিয়ে পুরো কামরায় অবাধ্য প্রবাহিত হচ্ছে। এই ঠান্ডা মৌসুমেও জিওর কপাল বেয়ে বিগলিত শ্বেত বাড়ি বেয়ে পড়েছে অনুশোচনার অগ্নিশিখা, তাকে পোড়াচ্ছে ভীষণভাবে। যা অন্যায় ও করেছে তার শাস্তি কি হবে সেটা ভেবে ইতিমধ্যে ওর হাঁটু কাঁপতে শুরু করেছে। জর্ডানের কথার বিপরীত শেহজাদ কিছুক্ষণ নীরব থেকে ক্রু হেসে বলল, শ্যাডো লিডারকে অবজ্ঞা করে আবার তার কাছেই সাহায্য চাইছো? হাউ রিডিকিউলাস। শেহজাদের বলা বাক্যের মধ্যে ছিল এক ধরনের তীব্র বিদ্রুপ, কিন্তু মাফিয়া বসের মনোভাবকে জর্ডান তীব্র নিন্দাই জানালো। শেহজাদের বলা উক্তির বিরোধিতা করে আত্মবিশ্বাসের সাথে জর্ডান বলে, উহ কী সব বলছে যে জর্ডানের কলেজা এখনও এত বড় হয়নি যে শ্যাডো লিডারের অবগত কিং বা অসম্মান করবে। জর্ডানের কথা শেষ হওয়ার আগে ইথান তার নীল চোখের মণি দিয়ে এক মুহূর্তের জন্য জর্ডানের পুরো অবয়ব মীরের দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। এক নাগারে তীক্ষ্ণ ও নিরপেক্ষ কণ্ঠে বলতে শুরু করলো, বিএসকে জিও যা বলেছে সব মিথ্যে, ও আপনার বানানো রুলস ব্রেক করেছে। কিছুদিন আগে আল্ট্রা বোল্ড লিডার যে ভিডিও কনফারেন্সের অফারটা দিয়েছিল সেটা ফেক ছিল। আল্ট্রা বোল্ড মাফিয়া বস এডুইন কিয়ান কখনই এই প্রস্তাব দেননি, এটা নিঃসন্দেহে সত্য। আপনার রুলস ব্রেক করে জিও রাজি হয়ে ভিডিও কনফারেন্সে গিয়েছিল মাফিয়া বস একের সাথে, কিন্তু সেখানে এডুইন কিয়ানের বদলে কলটা মাফিয়া কুইন এমিলি অ্যাটেন্ড করেছিল। সেই থেকে জিও আর এমিলি দৈনিক যোগাযোগ মাধ্যমে একটা সম্পর্ক গড়ে ওঠে। আপনার কথা মতো ব্ল্যাক শ্যাডো গ্যাংয়ের কেউ কখনো প্রকাশ্য আসেনি, কিন্তু জিও প্রকাশ্য চলে এসেছে। আমরা এখনো এডুইন কিয়ানকে শনাক্ত করতে পারিনি, তার আগেই এডুইন কিয়ান স্পাই লাগিয়ে দিয়েছে জিওর পিছনে। অবশ্য এর পিছনে জিও দায়ী। গ্যাংস্টার একের প্ল্যানিং এমিলিকে ব্যবহার করে ব্ল্যাক শ্যাডো লিডার বিএসকে অবধি পৌঁছানো, তারপর ব্ল্যাক শ্যাডো মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া। আর এই কাজটা জিও সহজ করে দিয়েছে। একটু আগে স্পাইগুলো নিজ মুখে স্বীকার করেছে ওদের আল্ট্রা বোল্ড লিডার একে পাঠিয়েছে। ইথানের বলা ভাষ্যগুলো সোজাসাপটা গভীর এক বিশ্লেষণের ফলস্বরূপ। ওর চোখের দৃষ্টিতে কোনো অনুভূতি ছিল না, শুধুমাত্র ছিল এক নিরপেক্ষ বিচার এবং নিশ্চয়তা। সবটা শুনে শেহজাদ তার আগুনের মতো লালাপ চোখে জর্ডানের দিকে তাকালো, যেন মাফিয়া বস তার চোখের জ্বলন্ত উত্তাপে জর্ডানকে নিমিষে পুড়িয়ে ফেলতে চায়। এমন চাহনিতে জর্ডানের শরীর খানিকটা কাঁপতে শুরু করলো।
অস্থির স্পষ্ট ফুটে উঠল তার মাঝে। ভেতরকার এক গভীর আশঙ্কা যেন ওকে বারক্রমে ডেকে বলছে, ঘুমন্ত হিংস্র প্রাণী জেগে উঠেছে, এবার তোর কি হবে? শেহজাদ একইভাবে কটু দৃষ্টিতে চেয়ে রাশভারী আওয়াজে বলে, তুমি কি ভেবেছ জিও, তোমার এই আচরণ আমার কাছে গ্রহণযোগ্য হবে? এই ধরনের মানসিকতা নিয়ে তুমি কিভাবে এতদিন আমাকে কিছু না জানিয়ে চুপ করে থাকলে? বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই এখানে। ইথান মাফিয়া জর্ডানকে 07 টর্চার সেলে পাঠানোর ব্যবস্থা করো। মাফিয়া বসের এই একটা সিদ্ধান্তই যেন যথেষ্ট জর্ডানের আত্মা উড়িয়ে দেওয়ার জন্য। জর্ডানের ভেতরে খানিকটা ভয় পেলেও সেটা ও বাইরে প্রকাশ করলো না। মুখায়ব অটুট রেখেই ঘোর প্রতিবাদ করে বলে, বিএসকে তুমি আমার টস সেল পাঠাতে পারো না, কারণ স্টল বোর্ড লিডার অ্যাট ওয়ানি ক্লিয়ার অবধি পৌঁছানোর জন্য তোমার আমাকে প্রয়োজন। মাফিয়া কুইন এলিমির সাথে অ্যাড লিওন কিলিয়ানের বেশ ভালো সাক্ষাৎ আছে। এমিলি থেকে একে এর ডিটেলস একমাত্র আমি এনে দিতে পারি তোমার। জর্ডানের কথার মাঝেই হঠাৎ করেই শোনা গেল এক বিকট শব্দের গর্জন। ভূমিকম্পের মতো কেঁপে উঠল পুরো বেসমেন্ট। মুহূর্তের মধ্যেই জর্ডানের কথার স্রোত থেমে গেল। নিস্তব্ধতা ছেয়ে গেল পুরো কামরা জুড়ে। সবাই শুধু নিঃশব্দে সেই অস্বস্তিকর দৃশ্যের দিকে তাকিয়ে রইল। কেউ টু শব্দটা অবধি করল না। কর্নারের টেবিলের উপর সজীবতার সাথে সজ্জিত ফুলের টপটি এখন অবহেলায় মেঝেতে পড়ে আছে। এই দৃশ্য দেখে জর্ডান এক নিঃশ্বাসে বুকে থুতু ছিটালো। মুহূর্তে উপলব্ধি করলো ভাগ্যিস সরে গিয়েছিল, না হলে বুলেটটি 1 মিলিমিটারও ভুল না করে ওর শরীরে লাগত। শেহজাদের হাতে এখনো রিভলভারটা দৃঢ়ভাবে মজবুতভাবে ধরা, হয়তো ট্রিগারও প্রেস করা আছে। খানিক আগে তো একটা বুলেটও বের করলো ট্রিগার প্রেস করে। যেখানে নিজেকে অক্ষত অবস্থা দেখে জর্ডান স্বস্তির শ্বাস ফেলে এক ঠান্ডা হাসি মুখে প্রস্ফুটিত করে বলল, ভাগ্যিস সরে গিয়েছিলাম, না হলে বুলেটটা ফুলের টবে না লেগে সোজা আমার বুকে এসে লাগতো। একটু থেমে হালকা ঠোঁট ভিজে জর্ডান ফের বলল, আমি তো ভুলে গিয়েছিলাম বিএসকে এমিলিকে বশ করা তোমার বা হাতের খেলা, কিন্তু তুমি এমনটা কেন করছো না সেটা বুঝতে পারছি না। জর্ডানের কথা শেষ হতেই শেপার বলে, Yes, BSK. I think Emily likes you. শেপারের কথার পাশে শেহজাদ ফ্রিকুটি কুঞ্চিত করে তাকালো, অতঃপর মনে মনে বলে, কে কাকে পছন্দ করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করলেই হবে। ভেতরের কথা আওড়ালো বাইরে গাম্ভীর্য বজায় রেখে কাঠিন্য স্বরে ইথানের উদ্দেশ্যে বলে, I do not like unnecessary talk, so never speak such things in front of me. নিজের ভুল উপলব্ধি করতে পেরে শেপার তৎক্ষণাৎ মাথা নত করে ফেলল। মাফিয়া বসের প্রতি অমলিন শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে শেপার বলল, মাফ করবেন, আমি বুঝতে পারিনি কথাটা আপনার পছন্দ হবে না। পরিশেষে মাফিয়া বস বিএসকে গার্ডদের আদেশ করলো জর্ডানকে যাতে 07 টর্চার সেলে বন্দি করে রাখা হয়। বসের ফরমানে বলবান কালো পোশাকধারী দুটো গার্ড এসে জিওকে দুদিক দিয়ে ধরে তুলতে জিও অসীম ক্ষোভের সাথে চিল্লিয়ে উঠল, আই ওয়ালি ফিনিশ ইউর ইথান, ছাড়বো না আমি তোমায়, তোমার কারণে আজ আমাকে বন্দী হতে হচ্ছে। বলবান গার্ড দুটো জিওকে শক্তভাবে ধরে টেনে টেনে নিয়ে গেল 07 টর্চার সেলে। একজন মাফিয়া হয়ে এমন নিম্ন অবস্থায় পতিত হওয়ার ওর জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। ওর করা কুকীর্তির জন্য আজ ওর চিত্ত টুকরো হয়ে গেছে, এক থাপায় সম্মান ধুলোয় মিশে গেছে। যদিও জানতো জর্ডান এমনটাই হবে, কারণ ও বিএসকের তৈরি করা রুলস ভেঙে দুনিয়ার সামনে প্রকাশ্যে চলে এসেছে। যাওয়ার আগে এক মুহূর্তের জন্য জিও তার তীক্ষ্ণ দৃষ্টি ইথানে নীলমণির চোখ রাখলো। কটমট করে নীলমণির অধিকারী ইথানকে শেষবারের মতো শাসিয়ে গেল। সেন্টার টেবিলে থাকা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে গ্লাসটা এদিক ওদিক সেকেন্ড দিয়ে পরক করে রুষ্ট কণ্ঠে বিড়বিড় করলো মাফিয়া বস, আলট্রা বোল্ড লিডার গ্যাংস্টার অ্যাডোইন কিয়ান, আমাকে কাঁচা খেলাড়ি ভাবাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার টেরিটরিতে আমারই লোকের পেছনে স্পাই পাঠিয়ে সবচেয়ে বড় বোকামিটা করেছো তুমি।
একে শীঘ্রই তোমার মাফিয়া সাম্রাজ্যের অস্তিত্ব দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করব আমি। তুমি আন্দাজও করতে পারছো না বিএসকে কতটা ভয়ঙ্কর। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে যুদ্ধের ময়দানে। বাংলাদেশে এখন রাত 4:30। ঘুটঘুটে অন্ধকারের সন্নিবেশে সবকিছু নিস্তব্ধ, প্রকৃতি গভীর নিদ্রায় রয়েছে। আকাশে তারার মেলা, সাথে অসীম আকাশের বুক থেকে রূপলি রোদন গড়িয়ে পড়ছে। মৃদুমন্দ হাওয়ায় গাছের পাতার মচমচিয়ে শব্দ ভেঙে আসছে, যেন রাতের নিঃসঙ্গতা গানের সুরে আচ্ছন্ন প্রকৃতি। জমিদার বাড়ির আশপাশটা গাছগাছালিতে পরিপূর্ণ হওয়ায় বাতাস সা সা করে গুনগুন করতে করতে ব্যালকনির মাঝ দিয়ে কামরার অভ্যন্তরে বিচরণ করছে। অবসন্ন আরান ম্যাকবুকটা বন্ধ করে উরুর উপর থেকে রেখে সোফায় হেলান দিয়ে বসল। চোখে তীব্র ক্লান্তির চাপ। কিছুক্ষণের মধ্যে গভীর নিদ্রা নিমগ্ন হবে এমন ভাব ওর। পরনে হোয়াইট শার্ট, চুলগুলো এলোমেলো, কপালে পরে আছে ডান হাতে সফেদ ব্যান্ডেজে মোড়ানো। এতক্ষণ ধরে ভিডিও কলের মাধ্যমে মাফিয়াদের সাথে মিটিংয়ে যুক্ত ছিল আরান। এর ফলে সারা রাতই জাগ্রত ছিল ও। এতক্ষণ ধরে বসে থাকতে থাকতে হাঁটুর ব্যথা কুকড়ে গেল আরান। ঘাটটাও ব্যথা হয়ে গেছে, কিন্তু সেই ব্যথাকে তোয়াক্কা না করে আলসামি ছেড়ে উঠে দাঁড়ালো ও। দুর্বল আঁখি জোড়া দ্বারা এক পলক ঘুমন্ত আনিসার দিকে তাকালো। আনিসা এখন মাস্টার পেস বেডে কমফোর্টার জড়িয়ে গভীর ঘুমে ডুবে রয়েছে। চওড়া ও ব্যান্ডেজ করা বাম পাটা কম্পিউটারের বাইরে বের করে রেখেছে, যেন অজ্ঞাত সারে ভুলক্রমে কোনোভাবে আহত স্থানে আঘাত না লাগে। আনিসার এই শান্তিতে ঘুমানোর কাছে অসহনীয় লাগছে। ইচ্ছে করলো এক্ষুনি টেনে ঘুম থেকে তুলতে। মিনিট খানেক নির্মোহত ভাবে তাকিয়ে আচমকা কারণ দাঁত কিরমির করে বলে, কেন জানি তোমার এই শান্তির ঘুম আমার সহ্য হচ্ছে না। এরকমটা কেন হচ্ছে বলো তো? আমার সতেজ হৃদয়ে ফাটল ধরে তুমি শান্তিতে থাকবে, সেটা তো হতে দেওয়া যায় না বেবি। কথাগুলো বলে কিছু একটা মনে পড়তে আরান আনিসার সেই মায়া ভরা মুখশ্রীতে এলোমেলো দৃষ্টি বুলিয়ে ছোট বাঁকিয়ে হাসলো। বেডের পাশটা এসে আনিসার দিকে ঝুঁকলো। কপালে থাকা বেবি হেয়ারগুলো মৃদুমন্দ হাওয়ার তালে শূন্যে বিচরণ করছে। দেখে মনে হচ্ছে হেয়ারগুলো হালকা বাতাসে নৃত্য পরিবেশন করছে। বিনা শব্দে বেবি হেয়ারগুলো কানের পিছে গুজে দিল আরান। তারপর আনিসার রক্ত জবা ফুলের মতো লাল গাল দুটোর দিকে ওর দৃষ্টি পড়তে এক অপ্রত্যাশিত আকর্ষণে অভিভূত হলো আরান। শ্বাসের গতি বেড়ে গেল, কণ্ঠনালীতে এক অদ্ভুত উত্তেজনা অনুভূত করলো ও, যেন ওর ভেতরে থাকা অশ্রুত চেতনাগুলো উদিত হচ্ছে। আকস্মাৎ আরান আনিসার রূপের মোহে মোহগ্রস্ত হয়ে পড়ল। বড় সড় ঢোক গিল যার তরুণ কয়েকবার। দ্রুত গতিতে ওঠানামা করলো তার পুরুষালী অ্যাডমস অ্যাপেল। নিজেকে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া এক গভীর অনুভূতির মধ্যে হারিয়ে ফেল। অবসেশন, হ্যাঁ এটা অবসেশন। তুমি আমাকে নিজের রূপ দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেছ। একটা কথা মনে রেখো আনিশা শিকদার, তুমি কখনো এই কাজে সফল হবে না, কারণ আমি কখনো তোমাতে আসক্ত হব না। কণ্ঠে স্থিরতা এনে এই কথা বলেও নিজের মনকে কিছুতে শান্ত করতে পারল না আরান। নিজের ভেতরে উথাল পাথাল হওয়া বেসামাল অনুভূতিগুলোকে শত চেষ্টার পরেও সামলাতে পারল না। অনুভূতির জোয়ারে ডুবে হয়ে আরান ঠিক আগের মতোই ঝুঁকে থাকা অবস্থায় অনুচ্চ কঞ্চে বলল, জাস্ট ওয়ান কিস বেবি। কথাটা বলে আর কোনো কিছু না ভেবে আনিসার ফুলা ফুলা লাল রঙা গাল দুটিতে চুমনে আবদ্ধ করল। চুমনটা ছিল তীব্র এক আকস্মিক, যেন কোনো নিরোধক শক্তির প্রবাহ, আর তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইল। ঘুমের ঘোরে চোখ মুখ কুচকে ফেলল আনিসা। ঠান্ডা শীতল ছোঁয়া পেয়ে একটু নড়িচড়ি উঠল। আনিসাকে নড়তে দেখে আরান হন্তদন্ত হয়ে কাছ থেকে সরে আসলো আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। এখানে আর এক সেকেন্ডও থাকলে নির্ঘাত কোনো অঘটন ঘটিয়ে বসবে। এদিকে ঘুমন্ত আনিসা জানতেই পারলো তার অজান্তে অগোচরে কি সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলল আরার মির্জা। তা হয়তো মেয়েটি কখনো জানতেও পারবে না। স্বপ্নমাখা পৃথিবীর রহস্যের মাঝে ডুবে গেল আজকের এই রোমাঞ্চকর মুহূর্তটি। অমানিসা অন্ধকারে বিলীন হয়ে গিয়েছে খানিক আগে। নিঃস্বর্গে সূচনা হয়েছে একটি স্নিগ্ধ সকালের। আকাশের কোলে প্রভাতের প্রথম রশ্মি উকি দিয়েছে। প্রকৃতিতে শীতের আগমন হয়ে গেছে বহু আগে। বাতাসের সেই ঠান্ডা আভাস স্পষ্ট, যা সারা পরিবেশকে
এক মৃদু শীতলতা দিয়ে সিক্ত করে রেখেছে। গাছের পাতাগুলো কুয়াশায় ভেজা মুক্তোর বিন্দুর মতো ঝলমল করছে। চঞ্চল রোদে তাদের মাঝে রঙের খেলা ফুটে উঠেছে। থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লাগেজ প্যাকিং করতে পুরো দমে ব্যস্ত হয়ে পড়েছে ওরও। এদিকে যেমন ওর মনোযোগ ছিল কাজে, অন্যদিকে নানা চিন্তার ছাপও ওকে কিঞ্চিত উদ্বিগ্ন করে তুলেছিল। রাত 11টার দিকে শেহজাদ নিজে অরু আর জিনিয়াকে শিকদার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গিয়েছে। শেহজাদের এত ভালো মানুষের আচরণে অরু কিছুতেই মুগ্ধ হতে পারছিল না। তখনই বদমেজাজি ওয়াসিফ শেহজাদের এত আন্তরিকতা ও দয়ালু মনোভাব সব অরুর মাথার উপর দিয়ে যাচ্ছিল। কাল রাতে অরু পই পই করে শেহজাদকে বলেছিল এই বিয়ের কথা জামশেদ শিকদার জানলে মহা ঝামেলা হবে। প্রতিবারই অরুর কথার পিঠে শেহজাদ নিরুত্তর ছিল, কোনো প্রতিক্রিয়া প্রদানের প্রয়োজনও মনে করেনি। তবে যখন শেহজাদ তাকে ও জিনিয়াকে শিকদার বাড়ির সামনে নামিয়ে দিল, তখন অরু চূড়ান্ত বিস্ময় স্তরে পৌঁছেছিল। এটা সত্যি এক অবিশ্বাস্য ব্যাপার ছিল বটে। অরু বিশ্বাস করতে পারছিল না যে শেহজাদ ওর কথা শুনেছে। সত্যি ব্যাপারটা এমনই মনে হয়েছে অরুর নিকটে যে শেহজাদ ওর কথা শুনে ওকে এখানে রেখে যাচ্ছে। কিন্তু বোকা অরু জানতেই পারল না শেহজাদের দেমাগে কি চলে, কেনই বা অরুকে এখানে রেখে গেল। ঘটমান এই ঘটনার পরের মুহূর্তগুলো অরুর জন্য আরো বিস্ময়কর হয়ে উঠেছিল। বাড়ির ভেতরে এসে সবাইকে স্বাভাবিক মুখভাবে দেখে তাদের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল অরু। অরুকে এতক্ষণে আসতে দেখে বাড়ির কেউ কোনো রূপ প্রতিক্রিয়া দেখালো না। শিকদার বাড়ির এহেন শান্ত পরিবেশ দেখে নিমিশেই জোরসে ধাক্কা খেয়েছিল অরু। বলে না জোর কাজ ঝাটকা জোরসে লাগা। তারপর নাহিদের কাছ থেকে ছলে বলে কৌশলে জানতে পারলো আরার নাকি অনেক আগেই জামশেদ শিকদারকে কল করে জানিয়েছে আরোরা আর জিনিয়া জমিদার বাড়িতে আছে, রাতের মধ্যেই নিজ দায়িত্বে ওদের বাড়ি পৌঁছে দিবে। আর এইদিকে নির্বোধ জামশেদ শিকদার বিনা প্রশ্নে বিশ্বাস করে নিয়েছিল সবটা। শুনে ওরুর বুকের উপর যেন বিরাট পাথরের সমতুল ভার অপ্রসিত হয়েছে। এতটাই হালকা অনুভব করলো ও। তবে এত কিছু যে শেহজাদের পরিকল্পনারই ফল তা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হয়নি ওর। আরানের কল করার পেছনে কলকাঠি যে শেহজাদ দাঁড়িয়েছে সেটা ওরু ভালো মতোই বুঝতে সক্ষম হয়েছে। সমস্ত কুয়াশাচ্ছন্ন চিন্তা এক পাশে ঠেলে দিয়ে নিজেও মনকে সান্ত্বনা দিয়ে অবশেষে এক নিঃশব্দ গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। সকাল থেকে জিনিয়ার অস্বাভাবিক কর্মকাণ্ডে ওরু বেশ বিরক্ত। সে ভোরের আলো ফুটেছে থেকে জিনিয়া যেখানে সেখানে মিষ্টি মিষ্টি হেসে ওরুকে অভিনন্দন জানাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে লিভিং রুমে আকস্মিকভাবে অরুর উদ্দেশ্যে মুচকে এসে বলল, অভিনন্দন ওরু, তোর আগামী জীবন সুখের হোক। তখনই উপস্থিত সবারই ভ্রু কুচকে গিয়েছিল। এই কথা আর কেউ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না। নাই তীর্যক দৃষ্টিতে জিনিয়ার আচরণগুলো পর্যবেক্ষণ করেছিল। জিনিয়ার এমন আশীর্বাদ বাণী শুনে ও সন্দেহ ভরে তাকিয়েছিল জিনিয়ার দিকে। একমাত্র ওরুই জানে এই অভিনন্দনের আসল রহস্য কি। গতকাল রাতে ওরুই তার প্রেম বিরানির সাথে বিয়ে হয়েছে এটা শুনে জিনিয়া তো মহা খুশি। খুশির জোয়ারে উপচে পড়ছিল মেয়েটির মুখশ্রীতে। ওরু খুশি মানে সে নিজেও খুশি। সেই মুহূর্তে ওর মুখের প্রশান্তির হাসি, আনন্দের উজ্জ্বলতা দেখে ওরু বুঝতে পারে ওর বিয়ে জিনিয়ার জন্য এক বিশেষ বিজয়ের মতো একটি অন্তর্নিহিত সুখের উৎস। কারণ একমাত্র জিনিয়ার কাছেই তো ওরুর সব সুখ দুঃখের কথা শেয়ার করে। সেই বিয়ে হওয়া থেকে ওরুকে খুঁচিয়ে খুঁচিয়ে শুধু অভিনন্দনই জানাচ্ছে। জিনিয়া যা দেখে ওরু আড়ালে দীর্ঘশ্বাস পেল। এই মেয়ে যে আসন্ন 2-4 দিন এই একটা কথাই জপবে সেইটা বেশ ভালোই জানে ওরু। তাই ও জিনিয়ার সাথে কোনো রূপ বাকবিতণ্ডায় জড়ালো না। লাগেজ প্যাকিং শেষে বিছানা থেকে লাগেজটা নামিয়ে নিচে রাখলো ওরু। সেই মুহূর্তে জিনিয়া হুড়মুড়ি ঢুকলো কামরায়। ওরুর পাশেই এসে দাঁড়িয়ে ওরুর কাঁধে হালকা ধাক্কা দিয়ে মুচকি মুচকি হেসে বলল, অভিনন্দন ওরু, তোর আগামী। ওরু জিনিয়াকে সম্পূর্ণ কথাটা শেষ করতে দিল না, তার আগে দ্রুত ব্যালকনির দিকে চলে গেল। ওরুর এমন উদ্ভট আচরণ দেখে এই দিকে জিনিয়া হাসতে হাসতে অন্য দিকে চেয়ে কামরা থেকে বের হওয়ার সময় নাহিদ ছুটে আসছিল সেদিকটায়। ফলস্বরূপ বেগ খেলিতে ভুলবশত দুজনের সংঘর্ষে খেয়ে হারিয়ে দুজনেই মেঝেতে পড়ে যায়। জিনিয়া এখনো নাহিদের উপরেই পড়ে রয়েছে। ওর মাথাটা নাহিদের বুকের সাথেই সান্নিধ্যে লেপ্টে আছে। ধীরে ধীরে অস্বস্তি ও লাজের মিশ্রণে রাঙা মুখায়ব সহিত মেয়েটি মাথা তুলল। নাহিদের মুখের দিকে ঝুঁকে থাকায় ওর সব চোখ নাহিদের মুখমণ্ডলে আশ্রে পড়েছে। জীবনে প্রথমবার কোনো মেয়ে নাহিদের এতটা কাছে সঙ্গ ও সম্পূর্ণ জিনিয়াকে অনুভব করছিল নিঃসন্দেহে। স্নিগ্ধ মেয়েলির শুকনাটা স্পষ্ট নাকে
প্রবেশ করেছে। নাহিদ শুকনো ঠোক গেল, চোখ সরিয়ে নিল লাজুক মেয়েটির থেকে। এই পদ্ধতি অবলম্বন করে হলেও ওর কিছুটা অস্বস্তি কাটানোর প্রয়াস করলো। যিনি এখনো নাহিদের পানে জ্যাপ জ্যাপ করে তাকিয়ে আছে। নিজের অবস্থান বোধগম্য হতে মেয়েটা ফর্সা মুখটা কুণ্ঠায় লাল নীল হয়ে এলো, লাজে বা সংকোচে ওর অন্দরমন হাসপাস করে উঠল। নাহিদ অন্যদিকে তাকিয়ে থাকা অবস্থায় জিনিয়ার উদ্দেশ্যে গভীর কণ্ঠে কিছুটা তীব্রভাবে বলে, এই মেয়ে এভাবেই গায়ের উপর পড়ে থাকবি নাকি? তোর ওজনের ভরে আমি চ্যাপ্টা হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ওঠ। নাহিদের কথাগুলো জিনিয়ার কর্ণকুরে ছাপে প্রবাহিত হয়ে সোজা আত্মস্পর্শী মনে পৌঁছালো। মুহূর্তের মধ্যে মেয়েটার মুখে উজ্জ্বল রং কেমন যেন পাল্টে গেল, মুখটা একেবারে বাংলার পাঁচের মতন হয়ে গেল। এক ঝাঁক অস্বস্তি ও সংকোচ অবিলম্বে উঠে দাঁড়ালো জিনিয়া। এতেই হাঁপছের বাঁচল নাহিদ। বড় করে দম নিয়ে বাড়ন্ত আবেগগুলোকে সামনে নিজেও উঠে দাঁড়ালো। অসাবধানতা বশত এরকম একটা আপত্তিকর ঘটনা ঘটে যাওয়ায় এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল উত্তর কামরায়। এখন নির্ঘাত নিয়ম করে নাহিদ এই ব্যাপারটা নিয়ে খোঁচা মেরে কথা বলবে, এইসব ভেবেই জিনিয়ার প্রফুল্ল মনটা অমাবস্যার অন্ধকারে আচ্ছাদিত হয়ে এলো। জিনিয়ার সেই ভার চেহারা পানি চেয়ে নাহিদ যা বোঝার বুঝে নিল। ও 100 ভাগ নিশ্চিত জিনি এখন কি ভাবছে। শার্টের কলারটা প্যাশনেট ভাবে ঠিক করে নাহিদ বলল, এই মেয়ে, ছেলে দেখলি যদি তোর গায়ের উপর পড়তে মন চায় তাহলে আমাকে বলতে, আমি তোকে ছেলেদের ঘুরনে নিয়ে যেতাম। তবু আমার গায়ের উপর পড়ে আমার ভার্জিনিটি নষ্ট করার কি কোনো দরকার ছিল? জিনিয়ার মুখটা আপনা আপনি হয়ে এলো, বিস্ময়ের সাথে বলল ও, মাথা ঠিক আছে তোর নাহিদ? সামান্য গায়ের ওপর পড়াতে তোর ভার্জিনিটি কিভাবে নষ্ট করলাম আমি? নাহিদ শুয়ে চালো। এই বয়সে কে বড়, আমি না তুই? অবশ্যই তুই। তাহলে দিন দুনিয়ার সম্পর্কে কে বেশি জানবে? তুই। তাহলে আমি যখন বলছি তুই আমার ভার্জিনিটি নষ্ট করে দিয়েছিস, তার মানে নিশ্চয়ই নষ্ট করেছিস। নাহিদের লজিক দেখে জিনিয়া অবাকের সর্বোচ্চ সীমানে পৌঁছে এসে ইতিমধ্যে। এই ছেলে এসব কি বলে? মাথা ঠিক আছে তো এর? জিনিয়ার অবস্থা যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন, কিন্তু জিনিয়া তো ছাড়া পাত্রী নয়। জিনিয়া নাটকীয় স্বরে বলে, এমা এবার কি হবে? তোকে তো আর কেউ বিয়ে করবে না। তোর এই রহস্য যদি প্রকাশিত হয় তাহলে কোনো বাবাই তার মেয়েকে তোর কাছে দেবে না। নাহিদ একটু ঝুঁকে এলো। সহসা নাহিদকে এভাবে কাছে আসতে দেখে জিনিয়া একটু পিছিয়ে গেল। নাহিদ জিনিয়ার মুখে ফু দিয়ে পড়ল, বাবা তার আদরের রাজকন্যাকে কখন দিবে সেই সময় অপেক্ষা আমি কখনো করবো না। আমি পছন্দ হলে ডিরেক্ট তুলে নিয়ে আসবো। জিনিয়া ফুচিয়ে বলে, মস্তানগিরি করতে চাইছিস নাকি? নাহিদ সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে ভাবের সাথে বলে, দরকার পড়লে করব। এমনিতেই আমার জীবনে এই শ্বশুর আব্বা নামক ফালতু টপিকটা নেই, তাই আমার কোনো চিন্তাও নেই। নাহিদের কথার মর্মার্থ বুঝতে পারলো না জিনিয়া। মনোযোগী হয়ে জিজ্ঞেস করলো, এটা আবার কেমন কথা? হুম, এটা এমনই কথা। বাড়িতে যোগ্য মেয়ে থাকতে বাইরে কেন শুধু শুধু মেয়ে খুঁজতে যা? কথাটা বলে মাথা দুলিয়ে হেসে ছোট গোল করে শীষ বাজাতে বাজাতে চলে গেল নাহিদ। এদিকে ব্যাক্কেল বনে গেল জিনিয়া। বাড়ির মেয়ে বলতে কি বোঝালো নাহিদ সেটা বুঝলো না মেয়েটা, আর বুঝতেও চাইলো না। পাত্তা না দিয়ে কথাটা হয় উড়িয়ে দিল। নাহিদ, অরু আর জিনিয়া একে একে পরিপাটি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওদের প্রয়োজনীয় জিনিস পরিপূর্ণ লাগেজগুলো একটু আগে গাড়িতে তুলে দিয়ে এসেছে জহির শিকদার, রিদিপিয়া আর জাইমা সপ্তাহখানেক পরে যাবে। এমনিতেই এই মুহূর্তে আরমিনের মন ভারাক্রান্ত। আনিসার বিদায় যেমন ভেঙে পড়েছে, তেমনি এখন আরোরা চলে যাওয়ার আরমিনের মন আরও বিষাদগ্রস্ত। তার ছোট্ট রাজকন্যা আর কবে আসবে তার কোনো ইয়াত্তা নেই। এই মুহূর্তে যদি রিদিপিয়া চলে যায় তাহলে বড্ড বেমানান হবে পরিস্থিতি, আরও অসহনীয় হয়ে উঠবে। ছোট্ট জাইমা সকলের কুটুর কুটুর নয়নে দেখছে। বাচ্চা মেয়েটা বুঝতে পেরেছে এরা ওকে ছেড়ে চলে যাচ্ছে, তাই সকাল থেকে ঠোঁট উল্টে বসে আছে, কার সাথে কথা বলছে না। ওরু জাইমার শিওরে বসে মৃদু কঞ্চি বলে, জাইমা সুইটির সাথে আবার দেখা হবে, মন খারাপ করিও না কেমন? জাইমার কোনো ভাবাবেগ নেই, তা দেখে ওরু ফের বলে, আচ্ছা আমি ঢাকায় পৌঁছে তোমার জন্য এতগুলো চকলেট কিনবো। চকলেট কিন্তু অনেক মজা। চকলেটের নাম শোনা মাত্রই ছোট্ট জাইমার আদুরি মুখখানে খুশির ছিলিক ফুটে উঠল। বাচ্চা মেয়েটা অবশেষে ওর গলা জড়িয়ে ধরল। ওরু মায়াময় হেসে জাইমাকে সযত্নে আঁকড়ে নিল। ঠিক তখনই ওর নজরে পড়ল দূরে যেখানে দাঁড়িয়ে আছে আরমিন। তার চোখে অশ্রুর ঝর্ণা, যেন মন ভেঙে হারানো কোনো ভালোবাসার আক্ষেপ।
জাইমাকে ছেড়ে অরু আলতো পায়ে মায়ের পাশটায় এসে দাঁড়ালো। মায়ের অবসন্ন মনোভাবের কারণ অরুর কাছে স্পষ্ট। যবে থেকে শুনেছে অরু চলে যাবে তবে থেকে আরমিন একটা কথাও বলেনি অরুর সাথে। অরু আরমিনের মুখটা দুহাতে পুড়ে আঙুলের দ্বারা চোখের কোণে জমে থাকা অশ্রু কণাগুলো মুছে দিল। মেয়ের কোমল হাতের স্পর্শ পেয়ে আরমিন চৌধুরী জমানো দীর্ঘ দিনে সঞ্চিত অভিমানের পাহাড়টা যেন আজ ধসেই পড়ল এক্ষণে। তার নীরব দুঃখের বাঁধ ভেঙে গেল। তিনি আকুল হয়ে সাথে সাথে মেয়েকে চাপড়ে ধরে হু হু শব্দে কেঁদে উঠল। মেয়ের হাতে ধরিয়ে দিল এক লম্বা একখানা অভিযোগের তালিকা, যার মধ্যে শুধু না বলা কথা ছিল, অথচ সেই কথাগুলি ছিল তার অদৃশ্য গোপন কষ্টের অব্যক্ত ভাষা। আমার মেয়ে, আমার মা, আমি কি অন্যায় করেছি তুমি আমাকে তার জন্য শাস্তি দিচ্ছ? তখন তোমার বয়স ছিল মাত্র 14। সেই বয়সেই বাবা মাকে একা ফেলে পাড়ি জমিয়েছ ঢাকায়। কোনো দিন বাড়ি আসার প্রয়োজন বোধ করনি। আনিসার বিয়ে উপলক্ষে যাও এলে জোড়াজুড়িতে 2 দিন থেকে আবার চলে যাচ্ছ। কেন এমন করছো? সেই ছোট্ট বয়স থেকেই নিজের মন মর্জিতে সব কিছু করছো। আমরা তো তোমাকে কখনো বাধা দেইনি। সবার সাথে কথা বলো মন খুলে। আমার সাথে কথা বলো। কেন তোমার সমস্যা? আমি মা হয়ে মেয়ের কাছে কিভাবে এই অবহেলা সহ্য করব? মায়ের আজারিতে ভারী হয়ে এলো অরুর সেই মনোহর নেত্র যুগল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নজর। মনে মনে বলে, অপরাধ বোধ মা, আমাকে অপরাধ বোধ ঘুরে ঘুরে খাচ্ছে, সেটা আমি প্রকাশ করতে পারছি না। তোমাকে যে সুন্দর শৈশব দিয়েছে তাকে তোমার কাছে আমি কিভাবে কেড়ে নিলাম। তোমার মাথার উপর মা নামক ছায়াটা যে বিলীন হয়েছে আমারই জন্য। রোজ রাতে যে তুমি তোমার মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদো, এই দৃশ্যটা যে আমি দেখতে পারি না। তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে যে আমি পারি না। আমার বুকে অনেক কষ্ট হয়, কিন্তু আমি কাউকে দেখাতে পারছি না। মনে মনে এ কথা বললো অরু বাইরে গাম্ভীর্যতা বজায় রাখলো। অরু একটা যথেষ্ট বুঝদার মেয়ে। কোথায় কোন পরিস্থিতিতে কি বলতে হবে সেই সম্বন্ধে তার ধারণা আছে। আবেগের বশে এখন এই কথাগুলো বলে আরমিন আরো ভেঙে পড়বে সেই খেয়াল আছে এই তেজস্বী কন্যার। মা, ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। এদিকটার সবকিছু সামলিয়ে রিদ্দিবিয়া আপির সাথে তুমিও চলে আসবে ঢাকায়। ওখানে কিছুদিন একসাথে থাকবো সবাই। আরমিনকে বুকের মধ্যে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অরু ছোট নাড়িয়ে আওড়ালো। আই প্রমিস মা, এই যাত্রায় তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দিব। মা মেয়ের দূরত্বটা ঘুচিয়ে তবেই আমি শান্ত হব।